হ্যাঁ, শুনতে পাচ্ছেন ভাই আমাকে? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি ভাইয়া। হ্যালো, আপনার নেটে কি কোনো ঝামেলা নাকি আমারটা আর কি ভাইয়া, মানে হ্যালো ভাইয়া। শোনা যাচ্ছে আমার কথা? ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? আমি আপনাকে শুনতে পাচ্ছি। তো আপনি হয়তো শুরু করতে পারেন না তাহলে। ঠিক আছে ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে স্বাগতম আজকের ভার্সিটি কো অ্যাডমিশন প্রোগ্রাম 2020 এর সলিউশন ক্লাস উইক 15 এ। আজকে হচ্ছে আমাদের শেষ সলভ ক্লাস তোমাদের সাথে, এবং আমি আছি তোমাদের সাথে, তোমাদের নিবিড় ভাইয়া। আহ তোমাদের আজকে হাজির হয়েছে কেমিস্ট্রি পার্ট টুকু নিয়ে। তো চলো আমরা হচ্ছে কেমিস্ট্রি পার্ট টুকু হচ্ছে আজকে আমরা সলভ করে আসি। প্রথমে হচ্ছে যথারীতি আমরা হচ্ছে ভার্সিটির এমসিকিউ প্রশ্নগুলো হচ্ছে সলভ করব, তারপর হচ্ছে আমরা রিটেন প্রশ্নগুলোর দিকে হচ্ছে যাব। প্রথমে যে প্রশ্নটা আছে আমাদের এখানে নাম্বার 1, বলা হয়েছে যে অ্যানিলিন। অ্যানিলিন তার মানে এটা বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিন। তো 1 ডিগ্রি অ্যামিন যখন হচ্ছে আমাদের ক্লোরোফর্ম এবং ক্ষারীয় কোনো মাধ্যমে বিক্রিয়া করতেছে, তখনই বুঝে যাচ্ছে যে এখানে আমাদের কি যৌগ তৈরি হচ্ছে, দেখো এনসি। এবং এই যৌগটাকে আমরা কি যৌগ বলে থাকি? কার্বিল অ্যামিন যৌগ বলে থাকি। যারা যারা ভাইয়ার ক্লাস পাওনি তাদেরকে একটু বলি যে কার্বিল অ্যামিন কেন বলা হয়। কারণ NH2 এটা হচ্ছে কি আমাদের অ্যামিন যৌগের জন্য তার সংকেত, তাই না? এখন হাইড্রোজেন গুলোকে সরায় দিয়ে তুমি যদি এখানে শুধুমাত্র কার্বন নিয়ে আসো, তখন এটা কি হয়ে যায়? এটা হচ্ছে একটা অ্যামিন যৌগই কিন্তু ছিল, কিন্তু এটার মধ্যে যেহেতু কার্বন আছে, দ্যাটস ওয়াই এটার নামটা হয়ে যায় কার্বিল অ্যামিন। তো তার মানে বুঝাই যাচ্ছে যে এখানে আমাদের 1 নাম্বার বিক্রিয়াটা আসলে কি পরীক্ষা, এটা আসলে আমাদের কার্বিল অ্যামিন পরীক্ষা। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা এবার দ্বিতীয় প্রশ্নটা এবার আসি। দ্বিতীয় প্রশ্নে যেটা হচ্ছে আমাদের দেওয়া আছে যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়ায় C6H5CONH2 হতে উৎপন্ন হবে কোনটি? তাহলে তোমরা জানো যে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলে কার জন্য হয়? অ্যাসিড অ্যামাইডের জন্য হয়। এটা কিন্তু আমরা অলরেডি পড়ে আসছি আমাদের লেকচারে, অ্যাসিড অ্যামাইড। তো সেখানে যেটা হয় যে আমাদের কার্বনিল গ্রুপটা, মানে এই যে এখানের যে কার্বনিল গ্রুপটা যেটা আছে, অ্যাসিড অ্যামাইডের ফর্মুলা তো দেখতে এরকম। তার কার্বনিল গ্রুপটা হচ্ছে এতটুকু অংশ কার্বনেট আকারে হচ্ছে এখান থেকে আমাদের বের হয়ে যায়, তাই না? কার্বনের আকারে এখান থেকে বের হয়ে যায়। তখন হচ্ছে যে আমাদের আর গ্রুপ আর এই যে অ্যানিলিনের যে NH2 গ্রুপ, সরি অ্যানিলিন বলে, অ্যামিনের যে NH2 গ্রুপ, তারা হচ্ছে একসাথে যুক্ত হয়ে আর NH2 এরকম একটা অ্যামিন তারা তৈরি করে। এখন যেহেতু এখানে আমি বিক্রিয়ক হিসেবে নিছি কি C6H5CONH2, তাহলে বুঝাই যাচ্ছে যে ভাইয়া মাঝখানের এই যে CO ব্যাপারটা যে আছে, এটা হচ্ছে এখান থেকে কি সরে যাবে, এটা কার্বনেট আকারে হচ্ছে এখান থেকে চলে যাবে। যদি কার্বনেট আকারে চলে যায় তাহলে এই পার্টটুকু আর এই পার্টটুকু একসাথে জোড়া লেগে যাবে। তাহলে ওটা যদি জোড়া লেগে যায় তাহলে দেখো তো আমাদের ডি কম্পাউন্ড তৈরি হয় না, C6H5NH2, তাই না? এবং এটা সংকেতটা দেখতে কেমন? সংকেত দেখতে হচ্ছে এরকম। তাহলে আমাদের অ্যানিলিন তৈরি হচ্ছে এখান থেকে। তারপরে আসে আমাদের পরবর্তী যে প্রশ্ন নাম্বার 3, অ্যানিলিন থেকে ডায়াজোনাম লবণ প্রস্তুতিতে কোন বিকারক ব্যবহৃত হয়? তো কোন বিকারক, কারণ আমরা জানি যে আমাদের ডায়াজোনাম লবণ তৈরির জন্য হচ্ছে লাগবে কি নাইট্রাস অ্যাসিড। তো নাইট্রাস অ্যাসিড তৈরি করার জন্য আমরা কাকে নেই? সোডিয়াম নাইট্রাইট, তার সাথে হচ্ছে আমরা HCl কে নেই, এবং এতে করে কি হয় আমাদের সেই অস্থায়ী নাইট্রাস অ্যাসিড তৈরি হয় এবং সোডিয়াম ক্লোরাইড তৈরি, এবং এটা পরবর্তীতে হচ্ছে আমাদের বিক্রিয়াটা করে থাকে। তাহলে বিকারক কোনটা লাগে? সোডিয়াম নাইট্রাইট প্লাস HCl। তারপর দেখি আমাদের 4 নম্বর যে প্রশ্ন বলা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ করা হয় কিভাবে? তো এই 3টা ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ কিন্তু আমরা ক্লাসে দেখেছি। হ্যাঁ, তো এখানে আমরা কি জানি যে আমাদের এখানে কি দ্বারা হচ্ছে তাদেরকে পার্থক্যকরণ করা হয়? নাইট্রাস অ্যাসিড দ্বারা, তাই না? এবং তোমাদেরকে অলরেডি একটু আগে যে বললাম যে নাইট্রাস অ্যাসিড কিন্তু খুবই অস্থায়ী, এই জন্য কিন্তু সরাসরি আমরা এটাকে ব্যবহার করতে পারি না, বরঞ্চ আমাদেরকে একটা বিকারক ব্যবহার করতে হয়, যে বিকারকে থাকবে হচ্ছে সোডিয়াম নাইট্রাইট এবং HCl। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এখানে বি। নাম্বার 5-এ যদি আসি, কোনটি কার্বিলামিন পরীক্ষা? একটু আগে হচ্ছে আমরা দেখেছি, সেখানে হচ্ছে আমাদের কি থাকবে? আমাদের থাকবে হচ্ছে একটা অ্যামিন,
থাকবে হচ্ছে আমাদের সেখানে ক্লোরোফর্ম। আচ্ছা, এখানে লেখা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন প্লাস হচ্ছে থাকবে ক্লোরোফর্ম, প্লাস সেখানে থাকবে হচ্ছে আমাদের একটা ক্ষারীয় মাধ্যম, ক্ষারীয় মাধ্যম। এই সবগুলো জিনিস যদি সেখানে থাকে তখন সেটা হচ্ছে আমাদের কি বিক্রিয়া দিবে? কার্বিলামিন বিক্রিয়াটা দিবে। ঠিক আছে, তাহলে কার্বিলামিন বিক্রিয়ার মধ্যে আমাদের এই যে এ নাম্বার অপশনে দেখো সবগুলো কিন্তু এখানে আমাদের আছে। নাম্বার 6 যদি আসি, ইথানামাইডকে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ সহ উত্তপ্ত করলে উৎপন্ন হবে কি? ইথানামাইডটা দেখতে কেমন ভাই? আগে দেখতে হবে যে CH3 সি ডাবল বন্ড ও NH2, এটা হচ্ছে আমাদের ইথানামাইড। তার সাথে আমরা কি করলাম? ব্রোমিন যুক্ত করলাম এবং মাধ্যম দিলাম একটা ক্ষারীয় মাধ্যম KOH। তাহলে এটা দেখে মনে পড়তেছে এটা কিরকম বিক্রিয়া হবে? এটা আসলে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যে এখান থেকে হচ্ছে আমাদের এইটা কার্বনেট আকারে বের হয়ে আসবে। তাহলে এটা যে কার্বনেট আকারে যে বের হয়ে আসতেছে, তাহলে এটা কার সাথে যুক্ত হবে? যে পটাশিয়ামের সাথে যুক্ত হবে। তাহলে তৈরি করবে কি? পটাশিয়াম কার্বনেট। প্লাস এই যে মিথাইল আর অ্যামিন মিলে হচ্ছে আমাদের কি হবে? CH3NH2, মানে হচ্ছে আমাদের মিথাইল অ্যামিন তৈরি করলো। প্লাস পটাশিয়ামের সাথে ব্রোমিন যুক্ত হলে কি তৈরি হবে? পটাশিয়াম ব্রোমাইড। প্লাস এই OH গ্রুপ যেখানে আছে সেখানে আমাদের কি তৈরি হবে? পানি তৈরি হবে, H2O। তাহলে এখান থেকে দেখো আমাদের কি তৈরি হচ্ছে? এই যে মিথাইল অ্যামিন কিন্তু সেখান থেকে আমাদের প্রডিউস হচ্ছে। তাহলে অ্যান্সারটা হচ্ছে ডি নাম্বারটা। ওকে। এবং তোমাদেরকে এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে এখানে যেহেতু হচ্ছে আমাদের কার্বন সংখ্যা আগে ছিল কয়টা? 2টা, এখানে কার্বন সংখ্যা থাকবে কয়টা? 1টা। কারণ এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বা ডিগ্রেডেশন বিক্রিয়া। ক্ষুদ্রাংশকরণ কেন বলা হয়? কারণ আমি যাকে নিছি তার থেকে 1 কার্বন কম বিশিষ্ট আমি কি পাবো? অ্যামিন যৌগ হচ্ছে সেখানে আমি পাবো। ঠিক আছে, আমি যদি এখানে 100টা কার্বন নিতাম তাহলে আমি অবশ্যই এখানে কয়টা পাইতাম? 99টা পাইতাম। কারণ একটা কার্বন অলরেডি বের হয়ে যাবে সবসময় কি আকারে? কার্বনের আকারে কিন্তু সে বের হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু বোঝা যায় যে ইথানামাইডের মধ্যে হচ্ছে আমাদের আছে কয়টা? 2টা কার্বন। তাহলে প্রোপাইল হইতে পারবে না, কারণ প্রোপাইলের মধ্যে 3টা কার্বন, এটা বাদ। অ্যানিলিন তো হইতেই পারবে না, কারণ সেখানে হচ্ছে আমাদের 6টা কার্বন, এটা তো অলরেডি আগেই বাদ। ইথাইলও হইতে পারবে না, কারণ এখানে 2টা কার্বন। তাহলে হইতে পারবে কি? একটা কার্বন, এই যে মিথাইল অ্যামিন। এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর যদি আমরা আসি আমাদের 7 নম্বর প্রশ্নে, যেখানে বলা আছে যে একটা অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সাথে বিক্রিয়া করে দেখো এই যে ডায়াজোনিয়াম লবণ তৈরি করতেছে, এবং বিক্রিয়াটির প্রয়োজনীয় তাপমাত্রা কত? খুবই ইম্পর্টেন্ট কিন্তু, যে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। তুমি যদি এই 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস যদি পরীক্ষার হলেও যদি না দিয়ে আসো ডায়াজোনিয়াম লবণ তৈরির সময়, তাহলে কিন্তু টিচাররা কেটে দিবেন। কারণ তুমি যদি এখান থেকে 5 ডিগ্রি থেকে বেশি যদি রাখো তখন সেখানে ডায়াজোনিয়াম লবণ তৈরি হবে না, বরঞ্চ সেখানে তৈরি হবে কি? ফেনল। এটা কিন্তু মাথায় রেখো। তখন হচ্ছে অ্যানিলিন থেকে আমাদের ফেনল তৈরি হবে, হ্যাঁ, যদি আমি টেম্পারেচারটাকে বাড়ায় রাখি। নাম্বার শেষ যেটা আছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিন, আর এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তো বলছে 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের পার্থক্যকরণ করা হয় কি দিয়ে? সেটা হচ্ছে নাইট্রাস অ্যাসিড দিয়ে। তো নাইট্রাস অ্যাসিড কিভাবে বানানো হয়? সোডিয়াম নাইট্রেট তার সাথে HCl দিয়ে। তার মানে এখান থেকে হচ্ছে আমাদের যে নাইট্রাস অ্যাসিডটা তৈরি হবে সেটা দিয়ে আমি কি করতে পারবো? আমি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে হচ্ছে পার্থক্যকরণ করতে পারবো। এই ছিল আমাদের ভাইয়া অবজেক্টিভ টুকু। এবার হচ্ছে আমরা রিটেন যে পোর্শনটুকু আছে আমাদের, সেটার দিকে হচ্ছে আমরা যাই। রিটেনে প্রথম যে প্রশ্নটা আমাদের এখানে আছে যে ক্লোরোবেনজিন থেকে অ্যানিলিন প্রস্তুতি বিক্রিয়া সহ লিখো। তো আগে তো ভাই আমাদেরকে এখান থেকে দেখতে হবে যে ক্লোরোবেনজিন সেটা দেখতে কেমন। সেটা হচ্ছে আমাদের এই যে এরকম, এটা হচ্ছে ক্লোরোবেনজিন। আর এটা হচ্ছে কি? অ্যানিলিন। অ্যানিলিনটা দেখতে কেমন? এই যে এটা হচ্ছে অ্যানিলিন। ওকে, তো এখন এইটাকে কিন্তু নর্মালি এক ধাপে কিন্তু একটা বিক্রিয়া আছে, যে বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে আমরা এটা করে ফেলতে পারি। সেই বিক্রিয়াটা কি? সেটা হচ্ছে যদি তুমি ভাইয়া ক্লোরোবেনজিনকে অ্যামোনিয়ার সাথে যুক্ত করো, অ্যামোনিয়া, এবং সেখানে হচ্ছে প্রভাবক গুলো খুবই ইম্পর্টেন্ট। সেখানে তোমাকে দিতে হবে কি? কিউপ্রাস অক্সাইড। কিউপ্রাস অক্সাইড টেম্পারেচার রাখতে হবে 200 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেসার রাখতে হবে 300 অ্যাটমসফিয়ার। তুমি যদি এটা রাখো তখন হচ্ছে এখান থেকে কি হবে? এখান থেকে যেটা হবে যে আমাদের এই ক্লোরোবেনজিন থেকে হচ্ছে আমাদের অ্যানিলিন তৈরি হবে, NH2। আর বাদ বাকি যে পার্টটুকু আছে যে আমাদের Cl, সেটা হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড লবণ আকারে হচ্ছে সেখান থেকে সে বের হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা সমতাকরণ করি তাহলে সেখানে আমাদের 2 দিলেই হচ্ছে ব্যাপারটা সমতাকরিত হয়ে গেল। ওকে, তো এই হচ্ছে আমাদের একটা ধাপের মাধ্যমে কি তৈরি করা, একদম ক্লোরোবেনজিন থেকে সরাসরি হচ্ছে অ্যানিলিনে হচ্ছে কনভার্ট হয়ে যাওয়া। ঠিক আছে, এখন এখানে একটু প্রসেস গুলো তোমাদেরকে একটু বলে দিই। যেমন ক্লোরোবেনজিনে বুঝতেই পারতেছো এই পার্টটুকু হচ্ছে এভাবে করে ভাঙবে, আর অ্যানিলিনের মধ্যে হচ্ছে ভাঙবে কিভাবে করে? NH2 আর H আকারে ভাঙবে।
তাহলে এই পার্টটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এখানে কি এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে প্লাস। এভাবে করে তাহলে প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। তাহলে এইচ প্লাস আর সিএল মাইনাস তৈরি করবে কি এইচসিএল। কিন্তু এখানে তো আমাদের কি আছে, একটা ক্ষার আছে, ক্ষার না, একটা ক্ষার, ক্ষার বলতে এখানে কি আছে, অ্যামোনিয়া। তো এই ক্ষার অ্যামোনিয়ার সাথে যুক্ত হয়ে কি তৈরি করে ফেলবে, অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলবে। এই জন্য আমরা এখানে এইচসিএল কিন্তু তৈরি হচ্ছে না, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু তৈরি হচ্ছে না, তৈরি হচ্ছে এটা কি এখানে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। ওকে, এটা যাতে আমরা একটু মাথায় রাখি এই জায়গাটা। সেকেন্ড যে প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে আছে, মিথাইল অ্যামিন শনাক্তকরণের কার্বিল অ্যামিন পরীক্ষাটি লিখো। খুবই ইম্পর্টেন্ট, যে একটু আগে কিন্তু আমরা অবজেক্টিভে কার্বিল অ্যামিন কথাটা কিন্তু বারবার করে শিখে আসতেছিলাম, সেটাই কিন্তু এখন দেখো চলে আসছে রিটেনে। তো মিথাইল অ্যামিন বলতে কাকে বোঝানো হচ্ছে, CH3NH2, এটা হচ্ছে আমাদের কি সেই মিথাইল অ্যামিন, তার শনাক্তকরণ করতে চাই। তাহলে শনাক্তকরণের জন্য কি কি লাগবে, ফার্স্টে বলছিলাম যে কার্বিল অ্যামিন বিক্রিয়া হচ্ছে লাগে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে, কি কি 1 ডিগ্রি অ্যামিন লাগে একটা, ক্লোরোফর্ম লাগে একটা, ক্লোরোফর্ম, আর হচ্ছে আমাদের কি বেসিক মিডিয়াম লাগে মানে ক্ষারীয় মাধ্যম। এগুলো হচ্ছে আমাদের সেখানে লাগবে, নিডেড। তাহলে আমি একটা একটা করে লিখি, মিথাইল অ্যামিন তো আমাদের কাছে আছে CH3NH2 প্লাস ক্লোরোফর্ম মানে কি CHCl3 প্লাস ক্ষারীয় মাধ্যম হিসেবে তুমি এখানে কাকে নিয়ে আসতেছো, ধরো পটাশিয়াম হাইড্রোক্সাইডকে নিয়ে আসতেছো, যেটা অ্যালকোহলের মাধ্যমের মধ্যে মানে দ্রবীভূত হয়ে আছে। এখন এখানে কি করবো, তুমি জাস্ট হিট দিবা, তাহলেই হবে। যেটা ঘটবে এখান থেকে যে আমাদের এইখানের এই হাইড্রোজেন পার্টটুকু হচ্ছে এখান থেকে আলাদা হয়ে যাবে, আর এখানে কার্বনটা হচ্ছে ওর সাথে এসে যুক্ত হবে। তাহলে ব্যাপারটা দেখতে কেমন হইলো, CH3 নাইট্রোজেন, তার সাথে কে যুক্ত হইলে, যেটা দেখো কার্বন যুক্ত হয়েছে, তাহলে হাইড্রোজেন গুলো সরে গেল না। ওই হাইড্রোজেন গুলো হচ্ছে পরবর্তীতে ওই আমাদের দেখো এখানে OH আছে, এই OH এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে, সে পানি তৈরি করলো। প্লাস এখনো কিন্তু শেষ হয় নাই, আরো আছে। দেখো এখানে কি আছে, পটাশিয়াম আছে, আর এখানে কি আছে, ক্লোরিন আছে। যেখানে পটাশিয়াম আর ক্লোরিন দেখতে পাচ্ছ, তার মানে বুঝে যাচ্ছে এখানে আমাদের কি তৈরি হবে, পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই হচ্ছে আমাদের সেই কি বিক্রিয়াটা, যে বিক্রিয়াটা কিভাবে আমাদের এখান থেকে ঘটতেছে। এবং তুমি চাইলে হচ্ছে এখানে সমতাকরণ চাইলে করতে পারো, না করলেও কোনো সমস্যা নাই। এখানে সমতাকরণ করতে গেলে দেখো যে এখানে দেওয়া লাগবে তোমাকে 3 মোল, এখানে দিবা 3 মোল, এখানে দিবা 3 মোল, তাহলে দিচ্ছে আমাদের এখান থেকে কি সমতাকরণটা হয়ে যাবে। ওকে, এবং তোমাদের এখান থেকে যে এই যে কার্বিলামিন যে যৌগটা তৈরি হচ্ছে, এটার হচ্ছে খুবই একটা কি থাকবে, বিশ্রী একটা গন্ধ থাকবে বা ব্যাড ওডর থাকবে, বিশ্রী গন্ধ। সেই গন্ধ দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ এখানে আমাদের কে ছিল, মিথাইল অ্যামিন ছিল। এবং মনে রাখবা এই কার্বিলামিন পরীক্ষাটা দিয়ে আমরা কিন্তু কি কি করে থাকি, দুইটা কাজ করে থাকি। নাম্বার 1, আমরা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে শনাক্তকরণ করি, 1 ডিগ্রি অ্যামিন, এবং এটা কিন্তু হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন বা 3 ডিগ্রি অ্যামিন কিন্তু এই বিক্রিয়াটা দিবে না, সাবধান। 1 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করি, আর এটা হচ্ছে আমরা কি ক্লোরোফর্ম কি এটা দিয়ে শনাক্তকরণ করে থাকি। মানে দুইটা শনাক্তকরণ পরীক্ষা করা যায় কি একটা টেস্ট দিয়েই আর কি। ঠিক আছে, 1 ডিগ্রি অ্যামিন কেও করা যায়, ক্লোরোফর্ম কেও করা যায়। পরবর্তী যে আমাদের প্রশ্নটা আছে যে ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতি আর কি। তো ফেনল থেকে অ্যানিলিন প্রস্তুতি হচ্ছে খুবই সহজ, আগেও দেখে আসছো যে এটা হচ্ছে ধরো আমাদের সেই ফেনল OH, সেখান থেকে তুমি কি করবা, তুমি অ্যামোনিয়া যুক্ত করবা তার সাথে। ফেনলের বিক্রিয়ার সময় হচ্ছে এই বিক্রিয়াটা তোমরা হচ্ছে দেখে আসছো, যেখানে আমরা জিঙ্ক ক্লোরাইড দিই, জিঙ্ক ক্লোরাইডও দিতে পারো, অথবা বা আমি লিখে দিচ্ছি ক্যালসিয়াম ক্লোরাইডও তোমরা দিতে পারো, যেটা ইচ্ছা আর কি। জিঙ্ক ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড প্রভাবক হিসেবে দিবা, এবং সেখানে যদি টেম্পারেচার 300°C থাকে, তাহলে এখান থেকে আমাদের তৈরি হবে কি, আমাদের এখান থেকে তৈরি হবে হচ্ছে অ্যানিলিন প্লাস বাদ বাকি অংশটুকু হচ্ছে আমাদের পানি আকারে এখান থেকে বের হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে এক ধাপের রিয়াকশন। তাছাড়াও তুমি হচ্ছে অন্যভাবে কিন্তু এই কাজগুলো করতে পারো, অন্যভাবে হচ্ছে তুমি এই কাজগুলা করতে পারো। ঠিক আছে, সেটা কিভাবে দেখো, তখন হচ্ছে তোমাকে একটু ডিজাইন করতে হবে কষ্ট করে। সেটা কি, তুমি হচ্ছে ফেনল নাও, তুমি কি করবা, তার মধ্যে হচ্ছে ভাই জিঙ্ক দিয়ে দাও, জিঙ্কের গুঁড়া, তাহলে কি হবে, এখান থেকে বেনজিন তৈরি হবে, আর বাই প্রোডাক্ট হিসেবে জিঙ্ক অক্সাইড তৈরি হবে। বাই প্রোডাক্টের উপর কাজ নেই। এই বেনজিনকে আমি কি করলাম, নাইট্রেশন করবো ভাইয়া, HNO3 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড, এবং সালফিউরিক অ্যাসিডটা ঘন থাকতে হবে। তো দিলে তখন হচ্ছে এখানে আমাদের কি হবে, নাইট্রেশন হবে, তাই না, বেনজিনের নাইট্রেশন অলরেডি পড়ে আসছে সবাই, নাইট্রোবেনজিন তৈরি হলো। নাইট্রোবেনজিনকে আমরা কি করব, টিন প্লাস HCl এই বিজারকটা দিয়ে হচ্ছে আমরা এটাকে বিজারিত করব বা রিডিউস করব। রিডিউস করলে তখন কি তৈরি হবে আমাদের, এই যে দেখো অ্যানিলিন তৈরি হয়ে যাচ্ছে, আর সাথে বাই প্রোডাক্ট হিসেবে পানি তৈরি হবে। ওকে, তাহলে দেখো যে আমরা ফেনল থেকে কি পেয়ে গেলাম, অ্যানিলিন কিন্তু পেয়ে গেলাম। এটা হচ্ছে একটু স্টেপ ওয়াইজ 3টে স্টেপে যেতে হয়, আর উপরে এটা হচ্ছে এক স্টেপেই যাওয়া যায়, তোমাদের যেটা ইচ্ছা আর কি। ওকে, আচ্ছা।
আমাদের শেষ প্রশ্ন, এরপরে মেবি হচ্ছে আমাদের হচ্ছে পরবর্তী টপিকটা হচ্ছে শুরু হবে, যে ভাইয়া আসবেন তোমাদের। তো এখন দেখো আমাদের রিটেনের যে শেষ প্রশ্ন যেটা আছে, যে বলা হয়েছে যে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য কিভাবে করবে, বিক্রিয়া সহ লিখো। ঠিক আছে, তো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের ওই অবজেক্টিভে কিন্তু আমরা অনেকবার দেখছি, যে আমাদের 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিনের মধ্যে পার্থক্যকরণ করা যায় কি দিয়ে, নাইট্রাস অ্যাসিড দিয়ে, HNO2 এর মাধ্যমে। ওকে, এর মাধ্যমে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, যে তুমি কিভাবে পার্থক্যকরণ করবা, একটা একটা করে আসি। ঠিক আছে, তো এবং আরেকটা কথা হচ্ছে এখান থেকে বলে রাখা ভালো, সেটা হচ্ছে কি নাইট্রাস অ্যাসিড আমরা সরাসরি দেই না, এখানে আমরা কাকে দেই, সোডিয়াম নাইট্রাইট, তার সাথে হচ্ছে HCl কে দেই, সেখান থেকে আমাদের তৈরি হয় কি নাইট্রাস অ্যাসিড প্লাস সোডিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে আমাদের সেখান থেকে কি, এখান থেকে প্রডিউস হচ্ছে। ওকে, তো এখন দেখো প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য কিভাবে করবে, এটা যদি আমরা জানতে চাই, তাহলে 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে আমরা আগে নেই। 1 ডিগ্রি অ্যামিন, সেটা দেখতে কেমন, সেটা দেখতে হচ্ছে যে এরকম RNH2, তাই না, RNH2। নাইট্রাস অ্যাসিডকে হচ্ছে ভাই এইভাবে করে হচ্ছে একটু লিখলাম, যে অক্সিজেন, এখানে হচ্ছে নাইট্রোজেন, এখানে হচ্ছে OH। এটা হচ্ছে আমাদের কি নাইট্রাস অ্যাসিডের একদম ফর্মুলা সহ লিখে দিছি। তো এখানে যেটা হবে ভাই, বুঝতেই পারতেছো যে এখানে আমাদের এটাকে এই জন্য এইভাবে করে লিখছি, যে আমাদের হাইড্রোজেন আর এই অক্সিজেন পার্টটুকু হচ্ছে একসাথে হয়ে এখানে আমাদের কি তৈরি করবে, পানি তৈরি করবে। প্লাস এইখানের এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন হচ্ছে একসাথে যুক্ত হয়ে আমাদের নাইট্রোজেন তৈরি করবে। প্লাস বাদ বাকি যে পার্টটুকু আছে, যে আর এর সাথে আমাদের এই অক্সিজেন কি যুক্ত হয়ে যাবে, তাহলে যদি যুক্ত হয়ে যায় তাহলে কি তৈরি করবে, ROH। তাহলে এখান থেকে আমাদের তৈরি হচ্ছে কি অ্যালকোহল। এবং অ্যালকোহল কি হবে, পুরোপুরি ভাবে হচ্ছে দ্রবণের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে। যদি দ্রবীভূত হয়ে যায় তখন হচ্ছে আমরা বুঝে নিব কি, যে সেখানে হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে সেখানে ছিল, কারণ অ্যালকোহলের মধ্যে ওখানে কিছুই দেখা যাবে না। এবং আরেকটা জিনিস, এখানে হচ্ছে ছোট ছোট কি দেখতে পাবা তুমি, বুদবুদ দেখতে পাবা। কিসের বুদবুদ, এই নাইট্রোজেন গ্যাসের হচ্ছে কিছু বুদবুদ হচ্ছে তুমি সেখানে দেখতে পাবা। তার মানে এটা দিয়ে আমরা বুঝতে পারি কি, যে আমাদের পাত্রের মধ্যে আগে থেকে কে ছিল, 1 ডিগ্রি অ্যামিন ছিল। এবার আসি ভাই 2 ডিগ্রি অ্যামিন। 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে হচ্ছে বিক্রিয়াটা কিরকম দেখো। 2 ডিগ্রির ক্ষেত্রে তো তোমরা সবাই জানো যে এখানে নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন যুক্ত অবস্থায় থাকে, বাকি 2 হাতে এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকে, এখানে হচ্ছে আরেকটা অ্যালকাইল গ্রুপ থাকে। তার সাথে হচ্ছে এখন আমি এই ব্যাপারটাকে একটু ঘুরায় লিখি ভাই। ঘুরায় লিখবো মানে কি, যে এইভাবে করে লিখতেছি, জাস্ট আগের জিনিসই জাস্ট একটু ঘুরায় লিখতেছি। কেন লিখতেছি, কারণ হচ্ছে ভাই এখন যখন 2 ডিগ্রির সাথে যখন নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করবে, তখন হচ্ছে এই যে এইচটা আর এইখানে যে ওএইচটা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে এখান থেকে আলাদা হয়ে পানি আকারে তৈরি করবে। প্লাস যে পার্টটুকু আছে না ভাই, সেটা হচ্ছে একসাথে যুক্ত হয়ে যাবে। যেমন ওইটা কি, নাইট্রোজেনের সাথে নাইট্রোজেনে যুক্ত হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে তার একটা অ্যালকাইল গ্রুপ, এখানে হচ্ছে একটা অ্যালকাইল গ্রুপ। তাহলে এটাকে আমরা বলে থাকি কি যৌগ, নাইট্রোসো অ্যামিন যৌগ বলে থাকি, নাইট্রোসো অ্যামিন। এবং এটার কি হবে ভাই জানো, এটা হচ্ছে একটা হলুদ কালারের একটা হচ্ছে অধক্ষেপের মতো দেখা যাবে। তো এই হলুদ কালারের অধক্ষেপ দেখে হচ্ছে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, সেখানে হচ্ছে আমাদের 2 ডিগ্রি অ্যামিনটা হচ্ছে সেখানে তৈরি হয়েছিল। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে 3 ডিগ্রি অ্যামিনের জন্য। 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হবে, 3 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে সে দেখতে কেমন, সেটা এন, এদিকে হচ্ছে একটা আর, এদিকে হচ্ছে একটা আর, এদিকে হচ্ছে একটা আর, তাই না, এখানে হচ্ছে কি তার সাথে একটা মুক্ত জোড় ইলেকট্রন কিন্তু আছে। এখন নাইট্রাস অ্যাসিড কে হচ্ছে ভাই এখন আর ওইভাবে করে লিখলাম না, এবার হচ্ছে এই HNO2 আকারে লিখলাম। এখন তোমরা তো সবাই জানো যে এখানে এটা হচ্ছে আমাদের ভাঙে H প্লাস আকারে, এটা হচ্ছে ভাঙে মাইনাস আকারে, কারণ যেহেতু একটা অ্যাসিড, অ্যাসিড হচ্ছে জলীয় দ্রবণে কি দিবে, আমাদের প্রোটন দিবে। এখন কি করবে, এই যে এখানের যে আমি একটু এখানে আগে একটা, এই যে এখানের যে দেখতে পাচ্ছ যে মুক্তচর ইলেকট্রন, সেই মুক্তচর ইলেকট্রন দিয়ে সে কি করবে, প্রোটনকে হচ্ছে একটা বন্ধনে আবদ্ধ করে নিবে। তাহলে বন্ধনে আবদ্ধ করে নিলে ব্যাপারটা দেখতে কেমন হয়ে যাবে, যে এখানে দেখো এখানে একটা এইচ, বাদ বাকি হাত দুলেতে কিন্তু আর কিন্তু অলরেডি আছে, এই যে আর। তাহলে এটার মধ্যে কি হবে, একটা পজিটিভ চার্জ তৈরি হবে। এবং তোমরা সবাই কিন্তু জানো যে এটা আসলে কি স্ট্রাকচার হয়ে গেছে, একটা কোয়াটারনারি স্ট্রাকচার হয়ে গেছে। তাহলে এটার মধ্যে একটা পজিটিভ চার্জ আছে না, এই পজিটিভ চার্জের সাথে হচ্ছে কে যুক্ত অবস্থায় থাকে, এখানে হচ্ছে NO2 মাইনাস হচ্ছে আমাদের যুক্ত অবস্থায় থাকে। এবং তোমরা দেখবা যে এই পুরো যৌগটাকে হচ্ছে তারা বইয়ের মধ্যে হচ্ছে কিন্তু এইভাবে লেখা হয়, যে অনেক সময় যে R3NH এটা হচ্ছে প্লাস, তার সাথে হচ্ছে NO2 মাইনাস, এটা হচ্ছে এভাবে যুক্ত অবস্থায় থাকে। এবং এই দুইটা জিনিস আসলে কিন্তু সেম জিনিস, এবং এদেরকে বলা হয় কি কোয়াটারনারি সল্ট, কোয়াটারনারি সল্ট বা কোয়াটারনারি লবণ। এবং এটা কি থাকে ভাই, এটা হচ্ছে আংশিকভাবে দ্রবীভূত থাকে।
তো যখন এটা আংশিকভাবে দ্রবীভূত থাকে তখন হচ্ছে আমরা বুঝে ফেলতেছি যে হ্যাঁ এটা হচ্ছে আমাদের কি 3 ডিগ্রি অ্যামিন হচ্ছে সেখানে ছিল, মানে এটা পুরোপুরি ভাবে দ্রবীভূত হবে না। সেখানে তুমি দেখতে পাবো কি এটা হচ্ছে কিছু দ্রবীভূত হচ্ছে, কিছু হচ্ছে দ্রবণের মধ্যে দেখা যাচ্ছে, এরকম টাইপের হচ্ছে এই লবণটা আর কি তৈরি হয় এখান থেকে। ওকে, যেমন 1 ডিগ্রির ক্ষেত্রে পুরোপুরি ভাবে দ্রবীভূত হয়ে যাবে এবং সেখানে হচ্ছে তুমি একটা বুদবুদ দেখতে পাবে। 2 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে সেখানে কালার চেঞ্জ দেখতে পাবে, হলুদ কালার। আর 3 ডিগ্রির জন্য সেখানে দেখবে কি যে সেখানে যে লবণটা তৈরি হয়েছে সেটা পুরোপুরি ভাবে দ্রবীভূত হয় নাই, সেটা আমরা বলে থাকি আংশিক ভাবে দ্রবীভূত হওয়া, বা যেটাকে ইংরেজিতে আমরা বলি যে পার্শিয়ালি হচ্ছে, সেটা হচ্ছে ডিজলভ হবে সেই জায়গাটার মধ্যে। ওকে, তো এইটা হচ্ছে আমাদের কি 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি আমরা পার্থক্যকরণ করে থাকি কার সাহায্যে? নাইট্রাস অ্যাসিডের সাহায্যে। হ্যাঁ, এবং এই নাইট্রাস অ্যাসিডটা আমরা কোথা থেকে পাই? এই সোডিয়াম নাইট্রেট তার সাথে যখন HCl আমরা যুক্ত করি তখন সেখান থেকে হচ্ছে আমরা নাইট্রাস অ্যাসিডটা সেটা হচ্ছে পেয়ে থাকি। ওকে, তো এই ছিল হচ্ছে ভাইয়ার পক্ষ থেকে হচ্ছে কেমিস্ট্রি পার্টটুকু। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইলো। ইনশাল্লাহ পরবর্তী যে তোমাদের প্রোগ্রাম গুলোতে হচ্ছে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরপরে হচ্ছে তোমাদেরকে অর্ঘ্য ভাই হচ্ছে তার পার্টটুকু দেখাবেন। তো আমি হচ্ছে অর্ঘ্য ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে হচ্ছে আমরা দেখো, আচ্ছা আজকে হচ্ছে তোমাদের সলভ ক্লাস 15, ঠিক আছে, লাস্ট সলভ ক্লাস। তো এটার মাধ্যমে আমাদের মোটামুটি সবগুলা ক্লাসই শেষ হয়ে যাচ্ছে আর কি। তো চলো আমরা সলভ ক্লাস, আজকে আমাদের টপিক ছিল হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা আর গতিবিদ্যা। তাহলে দেখো প্রথমে আমরা রিটেন পার্টটাতে একটু চলে যাচ্ছি, খুব মনোযোগ দিয়ে দেখবা প্রত্যেকটা জিনিস, ম্যাথগুলো একটু ডিফারেন্ট আছে। যে 12 মিটার আর 16 মিটার দৈর্ঘ্যের দুইটা রশির সাহায্যে 36 কেজি ওজনের একটা বস্তুকে ঝুলানো হলো। রশিটির অপর দুই প্রান্ত 20 মিটার দৈর্ঘ্যের একটি দণ্ডের দুই প্রান্তে বাঁধা আছে। আচ্ছা এই অংশটুকু আগে আমরা একটু পড়ে নিই। দেখো একটা সাইড হচ্ছে 12 মিটার আর একটা সাইড হচ্ছে তোমার 16 মিটার, এরকম দুইটা রশি আছে। তো দুইটা রশির মাধ্যমে একটা 36 কেজি ওজনের বস্তু ঝুলানো হয়েছে। এই দেখো এটা হচ্ছে আমাদের কি 36 কেজি ওজনের একটা বস্তু এখানে আমরা ঝুলাইলাম। এটা হচ্ছে কত? 36 কেজি ওয়েট। ওকে, 36 কেজি ওয়েট। এই বস্তুটাকে আমরা 12 মিটার আর 16 মিটারের মানে দৈর্ঘ্যের দুইটা রশি দ্বারা ঝুলাইলাম। ঝুলানোর পরে এটাকে কি করা হয়েছে? এটাকে তোমার 20 মিটার ব্যবধানে 20 মিটারের ব্যবধানে দুইটা বিন্দুতে এটা স্থাপন করা হয়েছে। এই দেখো এরকম কোন এই দৈর্ঘ্যটুকু হচ্ছে কত? 20 মিটার। এটা যদি আমাদের এ বিন্দু হয়, এটা যদি আমাদের কি বি বিন্দু হয়, আর এটা মনে করো হচ্ছে আমাদের সি বিন্দু। তাহলে এইভাবে যদি তুমি রাখো তাহলে কিন্তু দেখো এই যে ওজনটা আছে এটাকে তুমি যদি পিছের দিকে বাড়াও তাহলে কি করতেছে দেখো তো, এটা এরকম কোনো জায়গায় এসে ছেদ করবে, তাই না? এটা কিন্তু মাঝখানের কোনো বিন্দুতে ছেদ করলো না। বাট এবার বলা হয়েছে যে দণ্ডটাকে এমন ভাবে স্থাপন করা হলো যেন এর ঠিক মধ্যবিন্দুতে বস্তুটা মানে ঠিক খাড়াভাবে মধ্যবিন্দু নিচে থাকে। ঠিক আছে, তো খাড়াভাবে কিন্তু এখানে মধ্যবিন্দু নিচে থাকলো না। তার মানে এটাকে আমরা একটুখানি ঘুরাই যদি দেই, এরকম ভাবে একটু ঘুরাই দিলাম, তাহলে দেখো এখনো কিন্তু জিনিসটা কি আছে, এখানে আছে এ, এখানে আছে বি, এবং এখানে আছে কি বলতো সি। তাহলে দেখো এই তিনটা জিনিস কিন্তু যদি এখানে থাকে তুমি বুঝতে পারতেছো যে এটা হচ্ছে তোমার কত, এটা হচ্ছে তোমার 12 মিটার, তুমি বুঝতে পারতেছো এটা হচ্ছে তোমার 16 মিটার। এবং এখন যদি তুমি একটু খেয়াল করো তাহলে ঠিক মধ্যবিন্দুতে এসে কি হয়েছে, ঠিক মধ্যবিন্দুতে এসে আমার ওজনটা কাজ করতেছে। এই দণ্ডের মধ্যবিন্দুতে এসে আমার ওজন মানে কি, এই যে 36 কেজি ওজনের যে বস্তুটা আমরা ঝুলাই রাখছিলাম, 36 কেজির যে বস্তুটা আমরা ঝুলাইছিলাম সেটা এখন কিন্তু এক্স্যাক্টলি পিছনের দিকে বাড়ালে ঠিক মধ্যবিন্দুতে কাজ করতেছে। তাহলে দেখো এখন হয়েছে কি বলতো, এইটুকু দৈর্ঘ্য তার মানে কত হবে? এইটুকু দৈর্ঘ্য হবে 10 মিটার, আবার এইটুকু দৈর্ঘ্য হবে কত? 10 মিটার। কেন? কারণ হচ্ছে পুরাটা আমাদের ছিল 20 মিটার, এই পুরাটা যদি আমাদের 20 মিটার হয় তাহলে অর্ধেকটা হবে 10, এই অর্ধেকটা হবে 10। সি কিন্তু আমাদের কি মধ্যবিন্দু, আমরা এমন ভাবে ঘুরাইলাম যেন আলটিমেটলি তোমার এই জিনিসটা এখন মধ্যবিন্দুতে এসে কি থাকে, খাড়াভাবে অবস্থান করতে পারে। ওকে, তাহলে এখন কোনো কিছু শুরু করার আগে খেয়াল করো তো এই নাম্বারগুলো তোমাদের একটু পরিচিত লাগে কিনা। 12, তারপরে কি আছে 16। তুমি একটু দেখো তো 12 স্কোয়ার আর যদি আমরা 16 স্কোয়ার করি তাহলে দেখো তো কত হচ্ছে। এটা আসতেছে 144 বাই প্লাস আসতেছে 256, তাহলে আসতেছে 400, তাই না? 400, 400 মানে হচ্ছে √20, √20 স্কোয়ার মানে কত আসতেছে 20 স্কোয়ার। তো খেয়াল করো তো, তার মানে একটা যদি 12 হয়, একটা যদি আমার 16 হয়, আর একটা যদি 20 হয়, তাহলে এখানে কিন্তু দেখো 12 স্কোয়ার আর 16 স্কোয়ার যোগ করলে কিন্তু কিসের সমান হচ্ছে? 20-এর স্কোয়ারের সমান হচ্ছে। তার মানে আমরা বলতে পারবো যে সি কোণটা আমাদের আছে, এইখানেও যে সি কোণটা আমাদের আছে, এই কোণটা কিন্তু আমাদের কত ডিগ্রি? সি কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি, তাই না? সি কোণটা আমাদের কত? 90 ডিগ্রি। এটা আমরা বলতে পারতেছি কারণ এটা পিথাগোরাসের উপপাদ্য মেনটেন করে চলতেছে। এখন তোমাকে একটা জিনিস বলি,
একটা ছোট্ট একটা জিনিস একটু চিন্তা করো, দেখো আমার সাথে সাথে একটুখানি ছবিটা একটু দিকে তাকায় দেখো, তাহলে জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবা। এইটা মনে করো একটা বৃত্ত, এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এটাকে কিন্তু আমরা একটা অর্ধবৃত্তস্থ কোণের সাথে কম্পেয়ার করতে পারি, তাই না? তো খেয়াল করো আমাদের এটা মনে করো বৃত্তের একটা ব্যাস, তো এটাকে মনে করতেছি আমরা এ, আর এটাকে আমরা মনে করতেছি হচ্ছে বি। আবার মনে করো যে এখানে কোনো না কোনো জায়গায় আমার কোন পয়েন্ট সি পয়েন্ট আছে, তাহলে আমরা এই লাইনটা জয়েন করলাম, এই লাইনটা জয়েন করলাম, আবার আমরা মনে করো এই লাইনটা জয়েন করলাম, আমরা এই লাইনটা জয়েন করলাম। দেখো আমরা ঠিক পরবর্তী কেসে সেকেন্ড কেসটা যে ছবিটা আঁকছি, মোটামুটি ওরকম একটা ছবি হয়েছে। এবং এই কোণটা কত? এই কোণটা হচ্ছে 100 কোণ। এবং তুমি যদি একটু খেয়াল করো, ঠিক মধ্যবিন্দু যদি এটা আমাদের হয়, এটা তো সি দিছিলাম, আচ্ছা এটাকে নাম দাও ডি, এটাকে ডি নাম দাও, এটাকে ডি নাম দিলাম, ওকে, এটাকে ডি নাম দিলাম। তাহলে এই লাইনটা যদি জয়েন করো, এই লাইনটা যদি তুমি জয়েন করতা, যে এই লাইনটা দেখো আমাদের ছবিতে আমরা জয়েন করে ফেলতেছি, তাহলে এইটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ, এইটাও বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা বুঝতে পারতেছি যে এই কোণটা যখন আমাদের 100 কোণ, তখন কিন্তু আমরা এই এবিটাকে একটা বৃত্তের ব্যাস চিন্তা করতে পারি। আর সেই ক্ষেত্রে কি এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য তো অলরেডি আমাদের সমান জানা ছিল, এবং সাথে আমরা বুঝতে পারতেছি যে এই যে বাহু ডিসি বাহু, এইটার দৈর্ঘ্যটাও কত হবে, এইটার দৈর্ঘ্যটাও কিন্তু আমরা বুঝতে পারতেছি যে কত হবে, 10 হবে। কেন? কারণ হচ্ছে এটা আমাদের এবি যদি ব্যাস হয়, তাহলে আলটিমেটলি এর যদি একটা পরিবৃত্ত তুমি ড্র করতে পারতা, তাহলে এই তিনটাই কিন্তু আমাদের কি হবে, ব্যাসার্ধ হয়ে যাবে, ওকে, কারণ এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে, কারণ এটা 100 কোণ, ওকে। তাহলে আমরা বুঝতে পারতেছি এটা 10, এটা 10, এটাও 10। তার মানে আমি যদি এই পাশের কোণটাকে থিটা নাম দিই, তাহলে দেখো এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে এটা, তাহলে এই পাশের কোণটাও কিন্তু কি হবে, থিটা হয়ে যাবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে এই পাশের কোণটা কত হবে? এই পাশের কোণটা হবে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তো সেই ক্ষেত্রে এই পাশের কোণটা কত হবে? এই পাশের কোণটা হবে হচ্ছে 180 ডিগ্রি থেকে তোমাকে এই যে 90 ডিগ্রি মাইনাস থিটা বাদ দিতে হবে, বা এটা হয়ে যাবে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমি বুঝতে পারতেছি যে এই পাশের কোণটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। আবার এই কোণটা যদি আমাদের থিটা হয়, এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই পাশের কোণটা হচ্ছে তোমার 180 ডিগ্রি মাইনাস থিটা, এই পাশের কোণটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। এবং এই পাশের কোণটা তো অলরেডি আমরা বলে রাখছি কি 90 ডিগ্রি, তাই না? এই পাশের কোণটা অলরেডি বলছি কত, 90 ডিগ্রি। তাহলে দেখো এইখানে কিন্তু একটা সুতার টান কাজ করতেছে, সেই টানের মানটাকে যদি আমরা কি বলি, সেই টানটাকে যদি আমরা T1 নাম দিই, চলো এটাকে ব্লু কালার দিয়ে লিখি, T1 নাম দিচ্ছি। আর এইখানে তোমার হচ্ছে একটা টান কাজ করতেছে, এটাকে যদি আমরা T2 নাম দিই, ওকে, এটাকে যদি আমরা কি নাম দিই, T2 নাম দিই, তাহলে দেখো এই যে আমাদের সি বিন্দু, এই সি বিন্দুতে কি করতেছে, T1, T2 এবং 36 কেজি মানের তিনটা বল কাজ করে সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে আমরা কিন্তু এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো, আমরা কিন্তু লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে পারবো। সো লামির উপপাদ্য অনুসারে যখন তুমি T1 নিবা, তখন তার বিপরীত কোণ কোনটা, সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন কত আসবে, 180 ডিগ্রি মাইনাস থিটা। আবার দেখো যখন আমি T2 নিচ্ছি, তখন তার বিপরীত কোণটা কত, 90 ডিগ্রি প্লাস থিটা, তাহলে T2 নিলে তার বিপরীত কোণ আসবে সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, ওকে। আবার যখন তুমি কত নিচ্ছ, যখন তুমি 36 কেজি নিচ্ছ, তার বিপরীত কোণটা আসতেছে 90 ডিগ্রি, তাহলে আসবে 36 বাই কত, 36 বাই হচ্ছে সাইন 90 ডিগ্রি। তো সাইন 90 এর মান কিন্তু 1, ওকে। তো তুমি বুঝতে পারবা যে এইটা ভাইয়া শুধু সাইন থিটা হয়ে যাবে, এইটা ভাইয়া শুধু কস থিটা হয়ে যাবে। তাহলে চলো আমরা যদি এটাকে লিখে দেই, দেখো T1 বাই সাইন থিটা, আবার কত আসবে বলতো, T2 ডিভাইডেড বাই কত, cos থিটা, আর এখানে 36/1, তার মানে কত আসবে 36, কারণ এটার মানটা কত, এটার মানটা কিন্তু 1, কারণ আমাদের এটা কি sin 90 এর মান 1। এখন তুমি বুঝতেছো না যে এই পাশের কোণটা যদি থিটা হয়, তার মানে এই বি কোণটা আসলে কত ছিল আমাদের, থিটা। তাহলে এই কোণে যদি 90 ডিগ্রি হয়, এই কোণে যদি থিটা হয়, সাইন থিটার মান হবে লম্ব বাই অতিভুজ। তাহলে তুমি যদি সাইন থিটার মানটা এখানে বসায় দাও, T1 লম্বের মানটা হচ্ছে তোমার 12, আর অতিভুজের মানটা হচ্ছে তোমার 20, পাইলাম। আবার T2 এর ক্ষেত্রে যাও, T2 এর ক্ষেত্রে যাও, cos থিটা, cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমির মানটা হচ্ছে তোমার 16, আর অতিভুজের মানটা হচ্ছে 20, আর এখানে থাকতেছে কত, 36। তাহলে কাটাকাটি করলে কত আসতেছে, কাটাকাটি করলে আসতেছে 3/5, এখানে কত আসতেছে, এখানে আসতেছে 4/5। তাহলে দেখো T1 এর মানটা দেখো কেমন আসবে, 3/5 ইন্টু কত, 36, আর হচ্ছে T2 এর মানটা কত আসবে, T2 এর মানটা হবে 4/5 ইন্টু কত হবে, 36। তাহলে T1 এর মানটা কত আসবে বলতো, T1 এর মানটা আসবে 21.6, 21.6 কি, কেজি ওয়েট। আর T2 এর মানটা কত আসবে, T2 এর মানটা হবে হচ্ছে 28.8 কেজি ওয়েট, 28.8 কত, কেজি ওয়েট। তাহলে এই দুইটাই হচ্ছে যে সুতার যে টানগুলো ছিল, সেই দুইটা কিন্তু আমরা অলরেডি কি করে ফেললাম, বের করে ফেললাম। তাহলে এই অঙ্কটা শেষ। এখন চলো পরেরটাতে চলে যাচ্ছি, যে এল দৈর্ঘ্যের একটা সুতার এক প্রান্ত একটা উলম্ব দেয়ালের সাথে বাঁধা আছে। তো এই যে সুতাটা,
এই সুতাটার দৈর্ঘ্যটা বলা হয়েছে কত? এল। এল এর একটা প্রান্ত একটা উলম্ব দেয়ালের সাথে কি আছে? বাধা আছে। এটা একটা দেয়াল। এটা কি? এটা একটা দেয়াল। এটা মনে করো একটা দেয়াল। ঠিক আছে, এল দৈর্ঘ্যের সুতার একটা প্রান্ত একটা দেয়ালের সাথে কি হয়েছে? বাধা অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা মনে করতেছি এল দৈর্ঘ্যের সুতার এক প্রান্ত এ বিন্দুতে বাধা। আচ্ছা, এর অপর প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট ডাব্লিউ ওজনের একটা মসৃণ গোলকের উপরস্থ একটা বিন্দুতে সংযুক্ত। অপর প্রান্ত মনে করো এই যে একটা গোলকের উপরে সংযুক্ত, তার কেন্দ্র হচ্ছে এটা। তাহলে দেখো যদি এটা কেন্দ্র হয় তাহলে তুমি বলতে পারবা যে এইখান থেকে যদি এই দুটো লাইন আমরা জয়েন করি, এই দুটো লাইন যদি আমরা জয়েন করি, তাহলে এটা হয়ে যাবে কি? এটা হয়ে যাবে গোলকের ব্যাসার্ধ, যেটাকে এরা বলছে কত? এ। তো দেখো এখানে কি বল কাজ করতেছে? কেন্দ্রতে কিন্তু বলের ওজন বা গোলকের ওজন ডাব্লিউ আমার কি করতেছে? খাড়া নিচের দিকে কাজ করতেছে, খাড়া নিচের দিকে ডাব্লিউ কাজ করতেছে। আবার এই বরাবর কিন্তু আমাদের সুতার টান টি কিন্তু এই বরাবর কাজ করতেছে। তাহলে এই বিন্দুটাকে চলো আমরা সি নাম দিই। আর কি কোনো ফোর্স আছে সি বিন্দুতে? এখন সি বিন্দুতে দুইটা ফোর্স আমরা পাইছি, একটা হচ্ছে সি এ বরাবর টি মানের ফোর্স কাজ করতেছে, আর খাড়া লম্ব বরাবর কি ডাব্লিউ মানের ফোর্স বল কাজ মানে বল কাজ করতেছে। আরেকটা ফোর্স হচ্ছে দেখো, বলটা যেহেতু দেয়ালের দিকে ঠেস দিয়ে রাখা হয়েছে, মানে অবভিয়াসলি দেয়াল তার লম্ব বরাবর বিপরীত দিকে কি দিবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। দেয়াল কি করবে? তার লম্ব বরাবর বিপরীত দিকে একটা প্রতিক্রিয়া বল দিবে। তাহলে এই বিন্দুটাকে আমরা মনে করতেছি, মনে করো বি, যেখানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দেখো কি ঘটনা ঘটলো, যে সি বিন্দুতে আমার টি, আর এবং ডাব্লিউ মানের তিনটা বল কাজ করে কি করছে? সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে একটু চিন্তা করো তো, তাহলে যদি একটু চিন্তা করে দেখো তোমরা, তোমার হচ্ছে এই দৈর্ঘ্যটুকু যদি এ হয়, তোমরা বুঝতেই পারতেছো যে এই দৈর্ঘ্যটুকুও কত হবে? এ হবে। আচ্ছা তোমরা 1 মিনিট একটু দাঁড়াও তো। আচ্ছা তাহলে এই দৈর্ঘ্যটুকু, এই যে বিসি পরিমাণ দৈর্ঘ্যটুকু হচ্ছে আমার এ। আবার দেখো তাহলে সি এর দৈর্ঘ্যটা কত? সি এর দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল প্লাস এ। আর বিসি দৈর্ঘ্যটা কত? বিসি দৈর্ঘ্যটা হচ্ছে আমার এ। আর এবি দৈর্ঘ্যটা কত? এবি দৈর্ঘ্যটা কিন্তু আমরা পিথাগোরাস দিয়ে বের করতে পারবো, যে রুট ওভার এল প্লাস এ হোল স্কোয়ার মাইনাস কত? এ স্কোয়ার। পিথাগোরাস দিয়ে দেখো যে আমাদের এই দৈর্ঘ্যটা হচ্ছে এল প্লাস এ, এই দৈর্ঘ্যটা এ, তাহলে এটার মানটা কিন্তু আমরা বের করতে পারবো। তাহলে রেজাল্টটা কত আসবে? রেজাল্টটা দেখবে এরকম চলে আসতেছে তোমার কাছে, যে হচ্ছে 2al প্লাস এল স্কোয়ার। এই এ স্কোয়ার দুইটা কাটা চলে যাবে। তাহলে দেখো এবিসি ত্রিভুজের সি এ বরাবর টি, এবি বরাবর কত? ডাব্লিউ, এবং বিসি বরাবর আর মানের তিনটা বল কাজ করতেছে। বিসি বরাবর আর মানের তিনটা বল কাজ করে সাম্যাবস্থায় সৃষ্টি করছে। ঠিক আছে, যে এবিসি ত্রিভুজের বিসি বরাবর আর, আর সি এ বরাবর টি, আর এবি বরাবর ডাব্লিউ মানের তিনটা বল কাজ করে কি করছে? সাম্যাবস্থা সৃষ্টি করছে। তাহলে বলের ত্রিভুজ সূত্রের বিপরীত সূত্র অনুসারে, বলের ত্রিভুজ সূত্রের সূত্রের বিপরীত সূত্র অনুসারে আমরা কি বলতে পারি? বিপরীত সূত্র অনুসারে বা বিপরীত প্রতিজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে বলটা নিচ্ছ সেটা তার করসপন্ডিং বাহুর দৈর্ঘ্যের সমানুপাতিক। তার মানে টি বলটা যেহেতু সি এ বরাবর কাজ করতেছে, টি আর সি এর অনুপাত যা হবে, ডাব্লিউটা যেহেতু এবি বরাবর কাজ করতেছে, ডাব্লিউ আর এবির অনুপাতটাও কি হবে? তাই হবে। আবার আর বলটা যেহেতু তোমার বিসি বরাবর কাজ করতেছে, আর আর বিসির অনুপাতটাও তাই হবে। দেখো এই যে টি বলটা সি এ বরাবর কাজ করে, তাহলে টি আর সি এর অনুপাত যা, ডাব্লিউ আর এবির অনুপাত তাই, আর আর বিসির অনুপাত তো তাই। তাহলে টি আর সি এর মানটা হচ্ছে এল প্লাস এ, ডাব্লিউ এবির মানটা হচ্ছে রুট ওভার এই 2al প্লাস কত? এল স্কোয়ার, আর বিসির মানটা হচ্ছে তোমার এ। তাহলে কিসের মানটা বের করতে বলছে? সুতার টান। তাহলে দেখো এই দুইটা কম্পেয়ার করলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, এই দুইটা কম্পেয়ার করলেই কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে টি এর মানটা কত আসতেছে? টি এর মানটা হচ্ছে তোমার ডাব্লিউ এল প্লাস এ, আর ডিভাইডেড বাই রুট ওভার কত? 2al প্লাস এল স্কোয়ার। দেখো টি এর মানটা যেটা প্রমাণ করতে বলছিল সেটা কিন্তু আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি, এটা কিন্তু আমাদের প্রমাণিত। এছাড়া অনেক সময় আর এর মানটাও প্রমাণ করতে বলে, সেই ক্ষেত্রে দেখো এই দুইটা কম্পেয়ার করলে কিন্তু আমরা আর এর মানটাও বের করে ফেলতে পারবো। সেক্ষেত্রে আর এর মানটা কত হবে? আর এর মানটা হবে হচ্ছে ডাব্লিউ এ ডিভাইডেড বাই রুট ওভার কত? 2al প্লাস কি আসবে? প্লাস আসবে এল স্কোয়ার। দেখো এই জিনিসটা কিন্তু আমাদের চলে আসবে। তাহলে এই দুইটা দেখো আমাদের প্রমাণিত। তাহলে প্রথম এই পার্টটা আমাদের শেষ হয়ে গেল। তাহলে এটা কিন্তু আমাদের কোশ্চেনে বলছে, এই পার্টটা এই কোশ্চেনে বলে নাই, বাট আমরা চাইলে এটা প্রমাণ করতে পারি। এবার খেয়াল করো, একজন লোক টি1 সময়ে একটা নদী সোজাসুজি পাড়ি দিতে পারে, টি2 সময়ে স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে পারে। ঠিক আছে, তাহলে নদীর বেগ ভি আর নৌকার বেগ ইউ হলে এটা দেখাতে হবে। তো ঘটনাটা দেখো, নদীর প্রস্থটাকে আমরা মনে করতেছি ডি। তাহলে যখন স্রোত থাকতেছে,
তখন সোজাসুজি নদী পার হওয়ার জন্য দেখো এটা হলো তোমার স্রোতের বেগ, ঠিক আছে। এটা হলো কি আমাদের লব্ধি বেগটা, তার মানে সোজাসুজি হইতে গেলে এই দিকে হইতে হবে। আর দেখো তাহলে নৌকাটাকে কিন্তু আমাদের এরকম কোন দিকে চালাতে হবে, তাই না? তাহলে দেখো আমাদের কিন্তু এইটা হলো কাহিনী, মানে এটা সামান্তরিক কমপ্লিট করলে এরকম একটা সিচুয়েশন আসবে যে ইউ হচ্ছে তোমার এই পাশের দৈর্ঘ্যটা। তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো হচ্ছে দেখো ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, পিথাগোরাস থেকে, যে এই কোণটা যেহেতু 90 ডিগ্রি এবং আমি সরাসরি চাচ্ছি, মানে কি আমার লব্ধি বেগটা কিন্তু এই বরাবর হইতে হবে, তাই না? লব্ধি বেগটা কিন্তু আমার এই বরাবর হইতে হবে, মানে ডাব্লিউটা এদিকে হবে, তাহলে ইউটা কিন্তু আরো বড় একটা কোণে হইতে হবে। সো ইন দ্যাট কেস দেখো আমাদের কি হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু রুট ওভার কি হবে, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, এটা আমরা পাবো। তাহলে দেখো আমাদের এখান থেকে সোজাসুজি যদি নদীটা পার হইতে চাই, তার জন্য টাইমটা কত লাগছে, টি1। তাহলে সোজাসুজি বেগটা হচ্ছে ডাব্লিউ, সোজাসুজি অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তোমার ডি, আর সময়টা হচ্ছে তোমার কি টি। তাহলে দেখো আমরা এটা লিখতে পারবো যে ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ কত বলতো, ডাব্লিউ টি1, ওকে, এস ইজ ইকুয়াল টু ভিটি, বা ডি ইজ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি1। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, প্রথমে আমরা টি1 এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে খেয়াল করো আমরা আরেকটা জিনিস কি বলতে পারি, যে দেখো স্রোতের অনুকূলে নদীর প্রস্থের সমান দূরত্ব অতিক্রম করতে যাচ্ছে। অনুকূলে মানে কি, মানে এইদিকে স্রোত যাচ্ছিল কত বেগে, ভি বেগে, তাই না? তো আমরা যদি একটা কাজ করি, আমরা যদি হচ্ছে নৌকাটা এই দিকেই চালাই, নৌকার বেগটা গ্রিন কালার দিয়ে দেখাইছিলাম, নৌকাটা যদি আমরা এই দিকে চালাই ইউ বেগে, তাহলে স্রোতের অনুকূলে আমরা যাচ্ছি। তো স্রোতের অনুকূলে যদি আমরা নদীর প্রস্থ যদি আমাদের ডি ছিল, যেটা এই ডি এর সমান দূরত্ব যদি আমরা অতিক্রম করতে চাই, আমাদের কত সময় লাগে, টি2 সময় লাগে, টি2 সময় লাগে। তাহলে দেখো স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে, অনুকূলে লব্ধি বেগ, ঠিক আছে, লব্ধি বেগ কত হবে বলতো, ইউ প্লাস ভি, ঠিক আছে, ইউ প্লাস ভি যেহেতু একই দিকে। তাহলে আলটিমেটলি দেখো এস ইজ ইকুয়াল টু ভিটি যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে দূরত্ব হচ্ছে ডি, বেগটা হচ্ছে ইউ প্লাস ভি, এবং সময়টা হচ্ছে তোমার টি2। তাহলে এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দিতে পারি, তাই না? তো 1 নাম্বার সমীকরণের বাম পক্ষেও ডি আছে, 2 নাম্বার সমীকরণের বাম পক্ষেও কি আছে, ডি আছে। তাহলে আমরা এই যদি কম্পেয়ার করি, ঠিক আছে, কম্পেয়ার করি, কম্পেয়ারিং 1 and 2, বা ভাগ করে দাও, কম্পেয়ারিং 1 and 2, বা তোমরা ভাগ করে দিতে পারো, তাহলে কি পাবো বলতো, যে রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি1 ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি ইন্টু কত, টি2। তাহলে তোমরা যেটা লিখতে পারবা, দেখো তো এখানে লিখতে পারবা ইউ প্লাস ভি ইন্টু কত, ইন্টু হচ্ছে তোমার ইউ মাইনাস ভি, তার সাথে আছে টি1 ইজ ইকুয়াল টু আসবে ইউ প্লাস ভি এর সাথে কত, টি2। তাহলে কাটাকাটি করলে এইটার সাথে এটা কাটা গিয়ে তোমার হচ্ছে এইখানে একটা রুট ওভার কি থাকে, ইউ প্লাস ভি থাকে। তাহলে দেখো আমাদের অঙ্কটা হয়ে গেছে টি1 বাই টি2। তাহলে ওখানে থাকতেছে রুট ওভার ইউ প্লাস ভি, আর এখান থেকে যাচ্ছে কে, এখান থেকে যাচ্ছে হচ্ছে রুট ওভার ইউ মাইনাস ভি। দেখো এইটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলছে, দেখছো, এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল। তাহলে এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলো পরেরটাতে যাই। কোন কণার উপর ক্রিয়াশীল একই সময়ে ইউ ও ভি বেগের লব্ধি ইউ এর দিকের সাথে সমকোণ উৎপন্ন করে। তাহলে প্রথম পার্টটা দেখো কি বলা হয়েছে, যে এইদিকে মনে করো একটা বেগ আছে ইউ, আর এইদিকে মনে করো একটা বেগ আছে হচ্ছে ভি। এদের লব্ধির মানটা মনে করো আমাদের কত, লব্ধির মানটা মনে করো ডাব্লিউ, এটা ইউ এর সাথে কত কোণ উৎপন্ন করছে, 90 ডিগ্রি কোণে আছে, এবং পুরা অ্যাঙ্গেলটা মনে করো আলফা। এই পুরা অ্যাঙ্গেলটা কত, এটা মনে করো হচ্ছে আমাদের আলফা। ওকে, এখন বলা হয়েছে যে একই কোণে ক্রিয়াশীল, তার মানে হচ্ছে এই পুরা অ্যাঙ্গেলটা যদি আমাদের আলফাই থাকে, অ্যাঙ্গেলটা আমরা চেঞ্জ করি নাই, বাট একটা বেগ বানাই দিছো ইউ1, আর একটা বেগ বানাই দিছো ভি1, তার মানে একটা বেগ হচ্ছে কত ইউ1, আর আরেকটা বেগ বানাই দিছো কত ভি1। এইটার যে লব্ধি, এটা লব্ধিটা যদি এটা হয় ডাব্লিউ1, এটা হচ্ছে ভি1 এর দিকের সাথে লম্ব, তার মানে এই কোণটা আবার এখন 90 ডিগ্রি। তাহলে আগের বার যখন ইউ আর ভি ছিল, তখন লব্ধি যেটা ছিল ডাব্লিউ, এটা ইউ এর উপর লম্ব ছিল, আর এখন ইউ1 আর ভি1 যখন হয়েছে, তখন লব্ধি যে ডাব্লিউ1, এটা হচ্ছে ভি এর উপরে লম্ব, ভি1 এর উপরে লম্ব। তাহলে দেখো আমরা এমন ভাবে এখন অ্যাপ্লাই করব অঙ্কটা, অঙ্কটা এমন ভাবে করব যেন এই লব্ধি বেগটা অঙ্কের মধ্যে না আসে। কারণ দেখো ইউ এর দিকে যদি আমি এখন লম্বাংশ নেই, তাহলে ডাব্লিউর লম্বাংশটা কত হবে, ডাব্লিউ কজ 90, এটা কিন্তু 0 হয়ে যাবে। সো এই জন্য আমরা ইউ বরাবর লম্বাংশ নিব, এখানে আমরা কি ইউ বরাবর লম্বাংশ নিব। তাহলে দেখো তো ইউ বরাবর লম্বাংশ হচ্ছে ইউ কজ 0 ডিগ্রি প্লাস ভি কজ আলফা ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ কজ 90 ডিগ্রি, ঠিক আছে, ডাব্লিউ কজ 90 ডিগ্রি। ওকে, তো কজ 90 এর মানটা কত, কজ 90 এর মানটা তুমি জানো হচ্ছে তোমার 0। তাহলে আলটিমেটলি ইউ প্লাস কি আসবে, ভি কজ আলফা, এটার মানটা হয়ে যাবে 0। তাহলে এখান থেকে যেটা লেখা যাবে যে কজ আলফার মানটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি। দেখো এইটা কিন্তু আমরা প্রথমত লিখতে পারতেছি। আবার খেয়াল করো যে এইখানে এই যে এইটার সাথে কোনটা যেহেতু 90 ডিগ্রি, আমরা যদি ভি1 বরাবর লম্বাংশ নেই,
V1 বরাবর লম্বাংশ নেই, তাহলে V1 এর লম্বাংশ V cos 0, আবার U1 এর লম্বাংশ U cos আলফা, এবং W এর লম্বাংশ যেহেতু এটা 90 ডিগ্রি, তাহলে W cos 90 ডিগ্রি। দেখো এখন কেন V1 বরাবর নিচ্ছি, কারণ এখন হচ্ছে V1 এর সাথে W এর কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখন যদি লম্বাংশ তুমি নাও V1 বরাবর, তাহলে আলটিমেটলি W1 এর লম্বাংশটা 0 হয়ে যাবে। যেহেতু প্রমাণের মধ্যে কোনো জায়গায় W নাই, এই জন্য আমরা W এর লম্বাংশটা বারবার 0 করার চেষ্টা করতেছি। তাহলে এখানে V1 প্লাস হচ্ছে কি U1 cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যেটা পাবা cos আলফার মানটা পাবো হচ্ছে মাইনাস V1 বাই কত U1। তাহলে দেখো বোথ সাইডে আমাদের কি আসতেছে, বোথ সাইডে আমরা একটা করে করে cos আলফা আসতেছে। তাহলে বাম পক্ষে দুইটার যদি cos আলফা থাকে, তাহলে আলটিমেটলি আমরা প্রশ্ন মতে কি লিখতে পারবো, প্রশ্ন মতে লিখতে পারবো যে ডান পক্ষ দুইটাও কি বলতো, প্রশ্ন মতে আমরা লিখতে পারবো হচ্ছে আমাদের যে মাইনাস ইউ বাই ভি ইজ ইকুয়াল টু মাইনাস V1 বাই কত U1। তাহলে দেখো এই দুটো যদি গুণ করে দাও, তাহলে কি পাবা, U1 ইজ ইকুয়াল টু V1। এইটাই তোমাকে কিন্তু প্রশ্নে প্রমাণ করতে বলছিল যে এইখানে কি ছিল, এইখানে বাম পক্ষ দুইটা কিন্তু সমান, ঠিক আছে, তার মানে কি ডান পক্ষ দুইটাও কি হবে আমাদের সমান হবে, তার মানে কি U1 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, V1 হয়ে যাবে। এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল এবং সেটা কিন্তু প্রমাণিত। এরপর চলো পরের পার্টটাতে যাই। 60 মিটার উঁচু একটা পাহাড়ের চূড়া থেকে এক খণ্ড পাথর 40 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে উপরের দিকে নিক্ষেপ করা হলো। তার মানে এই পাহাড়ের যে উচ্চতা এটাকে বলা হচ্ছে 60 মিটার। এই উচ্চতা থেকে কি করা হয়েছে, 40 মিটার পার সেকেন্ড বেগে, মানে ইউ এর মানটা 40 আর আলফার মানটা হচ্ছে 30, একটা বস্তুকে নিক্ষেপ করা হয়েছে, এবং জি এর মানটা হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড। এটা পাহাড়ের পাদদেশ থেকে কত দূরে পড়বে। তাহলে দেখো আমরা একটা বল মনে করো এই যে নিক্ষেপ করলাম, এই বলটা মনে করো ওইভাবে গিয়ে পড়লো। তাহলে এইখানে যেটা হচ্ছে দেখো, আমার যত কোণে নিক্ষেপ করতেছো, যত মানে বেগে নিক্ষেপ করতেছো হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। আর খেয়াল করো এইটা হইলো আনুভূমিকের সাথে কত কোণে নিক্ষেপ করছো, এটা আনুভূমিকের সাথে তুমি কত কোণে, দেখো তো এই কোণের মানটা আমাদেরকে দেয়া হয়েছে, আলফার মানটা দেয়া হয়েছে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। তাহলে এই যে তোমার পাহাড় আছে, পাহাড়ের যেখান থেকে আমি নিক্ষেপ করলাম, এইখান থেকে ঠিক কত দূরে, কত দূরে আমার হচ্ছে এটা পড়বে, এই এক্স এর মানটা আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, যে পাহাড়ের তলদেশ থেকে কত দূরে এটা পড়বে। তো খেয়াল করো এইটা হচ্ছে আমাদের কি জিরো লাইন। আমরা যদি উপরের দিকটাকে পজিটিভ কনসিডার করি, উপরের দিকটাকে যদি পজিটিভ কনসিডার করি, একটু চিন্তা করে দেখো তো উপরের দিক পজিটিভ মানে কি, এই জিরো লাইনের নিচে যেহেতু এই 60 মিটারটা আছে এবং আমরা উপরের দিকটাকে পজিটিভ ধরতেছি, তাহলে এটা কিন্তু ওয়াই হবে, বাট এই ওয়াই এর মানটা হবে -60, শুধু 60 না কিন্তু। কেন, কারণ হচ্ছে এইটা কি আছে, এটা যদি জিরো লাইন হয় তার নিচে আছে, তাহলে আমাদের কি লাগবে, এক্স এর মানটা লাগবে। তো আমরা এই প্রসেসতে যদি করি, প্রসেস 1, y ইজ ইকুয়াল টু এক্স ট্যান আলফা মাইনাস জি এক্স স্কোয়ার বাই কত 2u স্কোয়ার কজ স্কোয়ার আলফা, এই সূত্র দিয়ে তুমি যদি করো, তাহলে y এর মানটা বসাইতে হবে -60 ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু আসবে তোমার হচ্ছে এক্স ট্যান 30 ডিগ্রি মাইনাস কত, মাইনাস আসবে তোমার হচ্ছে জি হচ্ছে 10, এক্স স্কোয়ার থাকলো এক্স স্কোয়ারের জায়গায়, আর এখানে আছে 2 ইউ স্কোয়ার মানে হচ্ছে 40 স্কোয়ার, 40 স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার কত, কজ স্কোয়ার হচ্ছে তোমার 30 ডিগ্রি। তাহলে এটা সব হিসাব করো, দেখো এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, সেটা সমাধান করলে দেখবা এক্স এর একটাই মান আসবে, এবং সেই মানটা হবে হচ্ছে 120√2 মনে হয়, তাই না, 120√3, 120√3 মিটার। এইভাবে তোমরা ডিরেক্টলি অঙ্কটা করে ফেলতে পারো, ঠিক আছে, ডিরেক্টলি চলরেখের সমীকরণ দিয়ে অঙ্কটা করে ফেলতে পারো। এটা হলো প্রসেস 1। আচ্ছা, কেউ বলতে পারো না ভাইয়া আমি একটু ভেঙে ভেঙে করতে চাচ্ছি, প্রসেস 2, সে কি করতে পারো, y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এই সূত্রটা আমরা জানি, ঠিক আছে, ইউ সাইন আলফা টি, y ইজ ইকুয়াল টু ইউ সাইন আলফা টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে y এর মানটা ছিল -60, তাহলে y ইজ ইকুয়াল টু মানে কি -60 বসবে ইজ ইকুয়াল টু 40 সাইন 30, তার সাথে কত টি মাইনাস হাফ ইন্টু কত 10 ইন্টু কত আসবে টি স্কোয়ার। তাহলে তুমি যদি করো এটা, তাহলে সাইন 30 আর 40 কাটাকাটি করলে 20 থাকে, এটা কাটাকাটি করলে 5 থাকে, তাহলে দেখো এরকম আসতেছে যে 5t স্কোয়ার মাইনাস 20t মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে এইটাকে তুমি যদি একটুখানি সলভ করো, তাহলে আসতেছে দেখো 5 দিয়ে যদি আমরা ভাগ করি, টি স্কোয়ার মাইনাস 4t মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তাহলে টি এর মানটা দেখবা কত, 6 দুগুণে 12, 6 সেকেন্ড আসবে আর একটা মাইনাস আসবে, সো এটা আমাদের পজিটিভটা গ্রহণযোগ্য, নেগেটিভটা কিন্তু গ্রহণযোগ্য না। তাহলে টাইমের মানটা পাইলাম 6 সেকেন্ড, এটা আনসার না। তাহলে দেখো তখন এক্স এর মানটা আবার আমাদেরকে বের করতে হবে। তো এক্স এর মানটা কিরকম, এক্স এর মানটা দেখো ইউ কজ আলফার সাথে টি হয়, তাই না, তাহলে 20 জায়গায় ছিল 40 cos 30
আর তার সাথে কত আসবে তোমার হচ্ছে 6 সেকেন্ড। ওকে, ইউ কজ আলফা টি, তাহলে 40 cos 30 এর মান হচ্ছে √3/2 আর এটা আসতেছে তোমার 6 সেকেন্ড, কাটাকাটি করলে আসতেছে এখানে 3, তাহলে আলটিমেটলি 120 √3 মিটার। এইভাবেও কিন্তু তোমরা অঙ্কটা করতে পারো। যে আগের বার কিভাবে করছিলাম, আগের বার y এর মান থেকে ডিরেক্টলি চলরেখের সমীকরণ দিয়ে x এর মানটা বের করছিলাম, সেক্ষেত্রে দ্বিঘাত সমীকরণ সলভ করা লাগছিল আমাদেরকে। আর এখন কি করলাম, একটু ভেঙে ভেঙে করলাম, যে y এর মান থেকে সময়টা বের করলাম, যে কত সময় পরে, যে t সময় পরে যেখানে সে পড়ছে, এই t সময়টা আগে আমরা বের করে নিলাম, যে সময়ের মানটা আসলো 6 সেকেন্ড। এই যে 6 সেকেন্ডে x বরাবর অতিক্রান্ত দূরত্বটা আমরা পরে বের করলাম। এই প্রসেসটা দিয়েও কিন্তু তোমরা চাইলে করতে পারো। তো এখানে আমাদের কি বলতো, রিটেন পার্টটা এখানে আমাদের শেষ হয়ে গেল। এবার চলো এমসিকিউ পার্টে যাই আমরা। দেখো, কোন কণার উপর ক্রিয়ারত দুইটা সমান বলের লব্ধির বর্গ তাদের গুণফলের কি, তাদের গুণফলের 3 গুণ। তাহলে লব্ধি, দেখো তো দুইটা কণা আছে, একটা হলো পি আর একটা হলো পি, দুইটা বলের মানে কি সমান, তাহলে লব্ধিটা যদি আর হয়, তোমরা জানো কি আর ইজ ইকুয়াল টু 2, সরি একটু বেশি ছোট জায়গা হয়ে গেছে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার 2p cos α/2, তাই না? 2p এই অ্যাঙ্গেলে যদি আলফা হয় cos α/2, এটা তোমরা জানোই। এখন কি বলা হয়েছে, যে লব্ধির বর্গ তাদের গুণফলের 3 গুণ, মানে আর স্কয়ার হচ্ছে তাদের গুণফলের 3 গুণ, মানে কত 3p স্কয়ার। তাহলে আর স্কয়ার যদি 3p স্কয়ার হয়, তুমি বলতে পারবা আর ইজ ইকুয়াল টু √3p। এই মানটা যদি তুমি এখানে বসায় দাও, যে √3p ইজ ইকুয়াল টু 2p cos α/2, সো বোথ সাইড থেকে p দুইটা কাটা যায়, তাহলে cos α/2 এর মানটা আসে √3/2, মানে cos 30 ডিগ্রি, তাই না? cos 30 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি α/2 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তার মানে আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা দিয়ে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে বি এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, একটা পার্ট শেষ। আচ্ছা, দুইটি বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি 8 নিউটন, ঠিক আছে? তাহলে এটা বল দুইটা থেকে 3 আর 5 সেন্টিমিটার দূরে কার্যরত। তো এই অঙ্কটা করার আগে দেখো, দুইটা বিসদৃশ সমান্তরাল বলের লব্ধি বলদ্বয়ের কিসের সমান? বিয়োগফলের সমান। তোমরা জানো একটা যদি পি হয় আর যদি কিউ হয়, তাহলে লব্ধির মানটা কত হয়? লব্ধির মানটা হয় পি মাইনাস কিউ। ওকে, তাহলে এখানে বলা হয়েছে লব্ধিটা হচ্ছে 8 নিউটন, মানে এই দুইটা বলের পার্থক্য বা বিয়োগফল এটা কিন্তু কত 8 নিউটন। তাহলে আমরা যদি একটা বলকে পি ধরি, আর একটা বল হবে পি প্লাস 8 বা পি মাইনাস 8, যে কোনো একটা, তো আমরা পি আর পি প্লাস 8 ধরলাম, ধরো, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করতো ঘটনাটা কি, যে একটা বল আছে কত, একটা বল আছে হচ্ছে আমার পি প্লাস 8, আরেকটা বল কত আছে, আরেকটা বল আছে হচ্ছে তোমার পি, আরেকটা বল কত আছে, আরেকটা বল আছে তোমার বিপরীত দিকে, এটা হলো তোমার পি। ওকে, তাহলে এদের লব্ধির মানটা কি হবে? এটা যদি এ বিন্দু হয়, এটা যদি বি বিন্দু হয়, তোমরা বলতে পারবে যে ভাইয়া লব্ধিটা কি করবে, লব্ধিটা হবে এটার বিয়োগফলের সমান, মানে লব্ধিটা হবে হচ্ছে তোমার 8। এটা বড় বলটার কাছে কোনো জায়গায় কাজ করবে, এটা বড় বলটার কাছে কোনো জায়গায় কাজ করবে। তো বড় বলটার কাছে মানে কি, পি প্লাস 8 এর কাছে বাইরে কোথাও কাজ করবে। এখন বলা হয়েছে যে এই লব্ধি থেকে একটা দূরত্ব 3 সেন্টিমিটার আর একটা দূরত্ব 5 সেন্টিমিটার, তার মানে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য হচ্ছে তোমার 3, আর এখান থেকে এইটুকু দৈর্ঘ্য, পুরা দৈর্ঘ্যটা হচ্ছে তোমার 5। তাহলে তোমরা বলতে পারো ভাইয়া এইটুকু দৈর্ঘ্য অবশ্যই আপনার 2 সেন্টিমিটার হবে, ঠিক আছে? এইটুকু দৈর্ঘ্য অবশ্যই 2 সেন্টিমিটার হবে। কেন? কারণ লব্ধি থেকে একটা বলের দৈর্ঘ্য 3, লব্ধি থেকে আরেকটা বলের দৈর্ঘ্য 5, তাহলে মাঝখানের পার্টটা কত হবে? অবশ্যই 2 হবে। তাহলে এখন খেয়াল করো, আমরা যদি পি নেই, ঠিক আছে, পি নেই, পি নিলে পি বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব নিতে হয়, তাহলে p/3। আবার যদি তুমি 8 নাও, তাহলে 8 বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব 2 নিতে হয়। এটা আমাদের কি জিনিসটা মনে আছে? দেখো তো, যখন পি নিবা তখন পি কে বাদ দিয়ে অন্য দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব সেটা 3, তাহলে p/3 এর অনুপাত যা হবে, যখন 8 নিবা 8টা বাদ দিয়ে অন্য দুইটা বলের মধ্যবর্তী দূরত্ব 2, এটা নিতে হয়। নিলে দেখো এই যে 2 আর 2 কাটা গেলে এখানে 4 থাকে, 2 আর 8 কাটা গেলে 4 থাকে, তাহলে পি এর মানটা আসছে দেখো 12 নিউটন। তাহলে এই যে 12 নিউটন আছে ডি নাম্বারে, তাহলে ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, এই যে 2 নাম্বারটা অঙ্কটা আমরা এখানে করছি, যে ডি উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, এখন পরেরটাতে চলো। এই ম্যাথটা একটু বড় ম্যাথ, ঠিক আছে? এই ম্যাথটা একটু বড় ম্যাথ, তো আমরা একটু ভেঙে ভেঙে করি। বড় ম্যাথ না, আসলে ছোট ম্যাথই, বাট হচ্ছে একটুখানি ছবি আঁকতে হবে তোমাকে। যে 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2 কেজি ভরের একটা সুষম রডের এর প্রান্তদ্বয়ে অবস্থিত দুইটি পেরেকের উপর আনুভূমিকভাবে স্থাপিত। তাহলে চিন্তা করো কি ঘটনা ঘটতেছে, কি ঘটনা ঘটতেছে। আমরা যদি একটু ছবিটা আঁকার চেষ্টা করি, যে একটা 50 সেন্টিমিটার দৈর্ঘ্যের রড আছে, ঠিক আছে? তার ওজনটা কত? ওজনটা হচ্ছে 2 কেজি। তাহলে ওজন কিন্তু মধ্যবিন্দুতে খাড়া নিচের দিকে কাজ করবে, ওজনটা হচ্ছে 2 কেজি। আচ্ছা, তাহলে তুমি বুঝতে পারতেছো যে এইটুকু দৈর্ঘ্য যদি আমার 50 হয়, সরি 25 হয়, এইটুকু দৈর্ঘ্য হবে 25, কারণ
পুরাটার দৈর্ঘ্য হচ্ছে তোমার 50, পুরাটার দৈর্ঘ্য যদি 50 হয় তাহলে হবে 25 এখন বলা হয়েছে যে একটা প্রান্ত থেকে এই প্রান্তে আমাদের একটা খুঁটি আছে, পেরেক আছে, এই প্রান্তে আমাদের আরেকটা পেরেক আছে। ওকে, তো এখন পেরেক গুলার আমাদের একটা প্রান্ত থেকে, ঠিক আছে, প্রথম প্রান্ত থেকে 20 সেন্টিমিটার দূরে 4 কেজি ওজনের একটা বস্তু ঝোলানো হয়েছে। কত দূরে? 20 সেন্টিমিটার দূরে 4 কেজি ওজনের একটা বস্তু ঝোলানো হয়েছে। তাহলে এটা 25, এটা 20 হলে তুমি বুঝতেই পারবা যে ভাই এটুকু 5 হবে, এটুকু কত হবে? এটুকু হবে 5 সেন্টিমিটার। এখন বলা হয়েছে যে প্রথমটার উপর প্রতিক্রিয়া বল কত। তো প্রথমটার উপর প্রতিক্রিয়া বলটাকে আমরা যদি PA ধরি, আর দ্বিতীয়টার উপর প্রতিক্রিয়া বলটাকে যদি আমরা কি ধরি? PB ধরি। ওকে, PB ধরলাম। তাহলে এখন তুমি চিন্তা করো, PA আর PB ধরলাম, তাই না? তাহলে PA আর PB ধরলে আমাদেরকে PA এর মানটা কত এটা জিজ্ঞাসা করছে, যে PA এটার মানটা কত, এটা তোমার কাছে কোয়েশ্চেন করছে। তাহলে আমরা যখন PA বের করতে যাব তখন মনে রাখবা, যেটা বের করতে চাবা সেটার অপোজিটটা রেসপেক্টে মোমেন্ট নিবা, যে সামেশন অফ m উইথ রেসপেক্ট টু b ইজ ইকুয়াল টু 0। মোমেন্ট মানে কি? মোমেন্ট মানে হচ্ছে বলের ভ্রামক। তাহলে বি বিন্দুর সাপেক্ষে এই পুরো সিস্টেমটার বলের ভ্রামকের মানটা 0 হবে। কেন? কারণ পুরো সিস্টেমটা সাম্যাবস্থায় আছে। তো সাম্যাবস্থায় থাকা মানে কি? যে প্রত্যেকটা যদি তুমি বলের ভ্রামক নাও ইন্ডিভিজুয়ালি, তাদের সমষ্টিটা কত হবে? সমষ্টিটা 0 আসবে। তাহলে এখন দেখো, তাহলে এখানে যদি ভ্রামক নাও, তাহলে পিবি কিন্তু কি, পিবি যে বলটা আছে এটা কিন্তু বি বিন্দু দিয়ে যায়, তাহলে এটা লম্ব দূরত্বটা হচ্ছে 0। তাহলে ভ্রামকের সূত্র হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে আলটিমেটলি এটার কত আসবে? 0 আসবে। তারপরে যে 2 যেটা আছে, খেয়াল করো, এই যে দণ্ডটা আমাদের আছে, এই দণ্ডটাকে এই বলটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। আবার এই দণ্ডটাকে, এই বলটাও কিন্তু কি করতেছে? অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। আবার এই বলটা, এই দণ্ডটাকে কিভাবে ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ ঘোরাচ্ছে। ওকে, খেয়াল করো কিভাবে, যে এই বিন্দুটার কথা চিন্তা করো, এটার সাপেক্ষে আমরা ভ্রামক নিচ্ছি, তাহলে এখান থেকে এই লাইনটা আমি কানেক্ট করলাম, তাহলে এই বলটা যে তুমি টান দাও, জিনিসটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। আবার এই যে দণ্ডটাকে আমি কানেক্ট করলাম, তুমি যদি এই ফোর্স দিয়ে টান দাও, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে যাবে। আবার এটা দেখো আমি কানেক্ট করলাম, তাহলে যদি ওই ফোর্স দিয়ে টান দাও তাহলে কিন্তু ক্লকওয়াইজ ঘুরে যাবে। তো এই দুইটা কাপল হচ্ছে, মোমেন্ট হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এই দুটো পজিটিভ, এবং এই মোমেন্টটা ক্লকওয়াইজ, তার মানে এটা নেগেটিভ। আর পিবি এর মোমেন্টটা কিন্তু 0, কারণ এখানে লম্ব দূরত্বটা 0। তাহলে দেখো এটা 0 হইলো। এবার 2 এর সাথে দূরত্বটা হচ্ছে 25, তাহলে হবে প্লাস 2 ইন্টু 25। আবার দেখো 4 এর সাথে লম্ব দূরত্ব হচ্ছে 5 আর 25 হচ্ছে 30, তাহলে প্লাস 4 ইন্টু 30। আর দেখো পি এর থেকে লম্ব দূরত্বটা টোটাল 50, তাহলে এটা কিন্তু নেগেটিভ, ঠিক আছে? তাহলে মাইনাস পি এ ইন্টু কত? 50 ইজ ইকুয়াল টু কত আসবে? 0। তাহলে এটা আসতেছে 50, এটা আসতেছে কত? 120, তাহলে আসতেছে কত বলতো? যে 170 ইজ ইকুয়াল টু পি এ ইন্টু 50। তাহলে এটা কাটাকাটি করলে 0 দুইটা কাটা যায়, তাহলে পি এর মানটা হবে 17/5, তাহলে এটা হবে 3.4 কেজি, 3.4 কেজি ওয়েট। তাহলে এই ফোর্সের মানটা পেয়ে গেলাম কত? যে এ বিন্দুটা হবে হচ্ছে 3.4 কেজি ওয়েট। তো হোপফুলি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে কি আছে? কোন একটা বুলেট 10 সেন্টিমিটার পুরুত্বের তক্তাকে এত বেগে আঘাত করায়, এত সেকেন্ডে তক্তাটি ভেদ করলে তক্তার ভিতরে বুলেটের মন্দন কত? আচ্ছা, এস এর মান দেয়া আছে 10। ওকে, তক্তাকে বেগটা দেয়া আছে হচ্ছে 100। আচ্ছা, টাইমটা দেয়া আছে তোমার 0.01, ঠিক আছে, মানে 1/100, ঠিক আছে। তাহলে এখন বুলেটের ভিতরে মন্দন এফ এর মানটা কত জিজ্ঞাসা করছে। যদি আমরা মন্দনকে ফিজিক্সে কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে প্রকাশ করি, ম্যাথের মধ্যে কিন্তু এফ দিয়ে প্রকাশ করে, তো আমরা এফ দিয়ে প্রকাশ করতেছি, এখানেও যদি এ দিয়ে করা হয়েছে। তো দেখো এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারো? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এফ এর মানটা নেগেটিভ আসবে কারণ এটা মন্দন কিন্তু। তাহলে এস এর মানটা হচ্ছে কত? 0.10 সেন্টিমিটার, মানে কি? 10 সেন্টিমিটার মানে কিন্তু 0.1 মিটার। ওকে, তাহলে এস এর মানটা হবে কত? 0.1। ইউ এর মানটা হচ্ছে 100, টাইমের মানটা হচ্ছে 1/100, প্লাস হচ্ছে কত? হাফ, ইন্টু এফ এর মানটা আমি জানি না, আর এটা হচ্ছে কি 1/100 স্কোয়ার। ওকে, তাহলে কাটাকাটি করো, 100 100 কাটা যায়, আর এটা হচ্ছে 1/10 ইজ ইকুয়াল টু 1 প্লাস হচ্ছে হাফ ইন্টু এফ ইন্টু 1/10,000, 10,000। তো দেখো এটা আর আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি না, তোমরা এই পাশে আসলে কত আসবে? এটা আসবে হচ্ছে -9/10 ইজ ইকুয়াল টু আসবে কত? হাফ এফ ইন্টু কত? 1/10,000। তো এখানে দেখো 9, এখানে কাটাকাটি করলে কি হবে? এটা 1000 হয়ে যাবে। ক্যালকুলেশন তো করেই দেখা দিলাম। তাহলে এখানে দেখো এফ এর মানটা কত আসবে? এই যে 9 ইন্টু 2 ইন্টু 1000, তার সামনে একটা মাইনাস আসবে, তাহলে -18,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এফ এর মানটা আসবে কত? ত্বরণের মানটা যদি -18,000 হয়, তাহলে মন্দনের মানটা হবে শুধু 18,000। তাহলে মন্দনের মানটা কত হবে? শুধু 18,000 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এরপর দেখো এ আর বি
ট্রেন বিপরীত দিকে চলতেছে, বেগ 40 এবং 50, তাহলে এ ট্রেনের যাত্রী বি ট্রেনের যাত্রীকে কত বেগে চলতে দেখবে? সো বিপরীত দিকে চললে তোমরা জানো কি বেগ দুইটা যোগ হয়ে যায়, আপেক্ষিক বেগ কি হয়ে যায়? যোগ হয়ে যায়। তাহলে কি 40 + 50, এটা কিন্তু ক্লাসে আমরা বুঝাইছি যে আমাদের যদি বেগ দুইটা বিপরীত দিকে চলে তাহলে কিন্তু বেগ দুটো যোগ হয়ে গিয়ে অ্যান্সারটা হয়ে যাবে কত? 90 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, এটা অনেক সূত্র দিয়ে এরা বের করছে, তুমি জাস্ট সিম্পলি মনে রাখতে মানে সূত্র দিয়ে বের করতে পারো, কোনো সমস্যা নেই। বাট তুমি যদি এইভাবে চিন্তা করো যে বিপরীত দিকে গেলে কি হয়ে যায়? যোগ হয়ে যায়, আর একই দিকে হলে বিয়োগ হয়। ঠিক আছে, 12 কেজি আর 8 কেজি মানে দুইটা সদৃশ সমান্তরাল বল কোন একটা কঠিন বস্তুর উপর যথাক্রমে এ ও বি বিন্দুতে ক্রিয়া করছে। এ বির মানটা 24 সেন্টিমিটার হলে লব্ধি এ বিন্দু থেকে কত দূরে ক্রিয়া করবে? তো ঘটনাটা হচ্ছে এরকম যে এইখানে আমার কি আছে বলতো, এইখানে আমার এইখানে একটা 12 কেজি ওজনের বস্তু আছে এবং এইখানে মনে করো 8 কেজি ওজনের 8 কেজি ওজনের বস্তু নাই, মানে মনে করো যে 8 কেজি বল সদৃশ সমান্তরাল বল, এটা 12 কেজি ওয়েট, আর একটা হচ্ছে কি, একটা হচ্ছে 8 কেজি ওয়েট, দুইটা সদৃশ সমান্তরাল বল এ আর বি বিন্দুতে ক্রিয়া করতেছে। যে দুইটা বিন্দুর দূরত্বটা কত? যে দুইটা বিন্দুর দূরত্বটা হচ্ছে তোমার 24 সেন্টিমিটার, কোশ্চেনে দেয়া আছে 24 সেন্টিমিটার। ওকে, এদের লব্ধির মানটা কিন্তু হবে কত? 12 + 8, এদের লব্ধির মানটা হবে 12 + 8 which is 20 কেজি ওয়েট। এটা লব্ধির মানটা হবে 20 কেজি ওয়েট এবং এটা বড় বলটার কাছাকাছি কোনো জায়গায় কাজ করবে। সি বিন্দুতে মনে করো কি বড় বলটার কাছাকাছি কোথাও কাজ করবে। আমাদের কোশ্চেনটা হচ্ছে এ বিন্দু থেকে সি এর এই দূরত্বটা কত, এসি দূরত্বটা কত? তো খেয়াল করো, আমরা যখন কি বলছিলাম, যে বলটা নিবা সেটা বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে 8 নিলে সেটা বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব এসি। আবার দেখো 20 নিলে সেটা বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব 24, তাহলে 20 কত? 24। ঠিক আছে, তাহলে কাটাকাটি করলে 4 5 20, 4 6 24, তাহলে এটা দেখো কি আসতেছে, দেখো তো এসির মানটা আসতেছে 6 × 8 / 5, মানে 48/5, তার মানে কত আসবে বলতো? 45, তাহলে 9.6 মিটার সেন্টিমিটার, 9.6 কি সেন্টিমিটার, তাহলে এটা হবে কি আমাদের আনসার, কারণ এটা সেন্টিমিটারে দেওয়া আছে, সো এটাও কি আসবে 9.6 সেন্টিমিটার আসবে। তাহলে এটা আমার কাছে চাইছিল। কি করতে এখানে 8 যখন নিচ্ছ 8 বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব মানে 8/AC, আবার 20 যখন নিচ্ছ 20 বাদ দিয়ে অন্য দুইটার মধ্যবর্তী দূরত্ব 20 কত এবি, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে খেয়াল করো কি হয়েছে, যে দুইটা সদৃশ সমান্তরাল বলের লব্ধির মান বলদ্বয়ের কিসের সমান? সদৃশ সমান্তরাল হলে একটা যদি পি হয় আর যদি কিউ হয়, তোমরা জানো কি লব্ধি হয়ে যায় কি পি প্লাস কিউ, জাস্ট কাদের সমান? তাদের যোগফলের সমান। এরপরে কি বলা হয়েছে, যে এ ও বি বাস একই দিক থেকে 50 এবং 60 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তাহলে একই দিক থেকে কিন্তু, তাই না? একই দিকে হলে বলছিলাম কি, যে যদি এ বাসের যাত্রী বি বাসের যাত্রীকে কত কিভাবে দেখবে? আপেক্ষিক বেগ বের করার জন্য আমরা সিম্পলি কি করি, একই দিকে হলে 60 - 50, অ্যান্সারটা হয়ে যাবে কি 10 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা তাহলে কত আসবে? 10 কিলোমিটার/আওয়ার। একই দিকে হলে বিয়োগ হয়ে যায় আর বিপরীত দিকে হলে কিন্তু যোগ হয়ে যায়। ঠিক আছে, ব্যাখ্যাগুলো কিন্তু আমরা ক্লাসে দিচ্ছি কেন হচ্ছে। ঠিক আছে, এখন দেখো লাস্ট ম্যাথ। 10 মিটার/সেকেন্ড বেগে সমবেগে একটা ঊর্ধ্বগামী বেলুন হতে একটা পাথর পড়লে 5 সেকেন্ড পরে ভূমিতে আঘাত করে, তাহলে কত উচ্চতা থেকে পতিত হয়েছিল? জি এর মানটা 10 ধরতে বলছে। তাহলে দেখো আমরা কিন্তু সূত্র জানি, h = -ut প্লাস কি হাফ জিটি স্কয়ার, এটা কিন্তু তোমরা জানোই। তাহলে মাইনাস কত হচ্ছে 10 × কত 5 প্লাস হাফ কত, হাফ হচ্ছে 10 × কত 5 স্কয়ার। তাহলে এখানে কাটাকাটি করলে এটা আসতেছে 5, তাই না? তাহলে আসতেছে -50 প্লাস আসতেছে 125, তাহলে রেজাল্ট আসতেছে হচ্ছে তোমার 75 মিটার। তাহলে এই যে বি নাম্বার হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। তো এর মাধ্যমে হচ্ছে আমাদের ম্যাথের যে পার্টটা আছে আজকের ক্লাসে, ম্যাথের পার্টটা শেষ হয়ে গেল। এখন তমাল ভাইয়া আসছেন, তমাল ভাইয়া আসবেন তোমাদের সাথে ফিজিক্স নিয়ে। তো তমাল ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ অর্ঘ্য। তাহলে আমি এখানে হ্যাঁ শুরু করতেছি। আচ্ছা, হ্যাঁ, তো তোমরা এতক্ষণ পর্যন্ত দেখলা যে ভাই খুব সুন্দর করে বুঝাইলো। চলো এখন আমরা চলে যাই বাকি অংশে, ফিজিক্সটা এখন শুরু করবো আমরা। আজকে কিন্তু ভাই আমাদের ফিজিক্সের পার্টি ছিল ম্যাথের মধ্যে আর কি, গতিবিদ্যায় হ্যাঁ, পড়ালাম ভাই। আমাদের মজা ছিল, বলবিদ্যা একদম হ্যাঁ কমোডের জায়গা। এটা বাদ হ্যাঁ দিই। হ্যাঁ, ওকে ভাই, আসসালামু আলাইকুম, আসি হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তবে শুরু করি। তো ফার্স্ট হচ্ছে আমাদের এমসিকিউ পার্ট। নাম্বার 1 প্রবলেমটা হচ্ছে যে আলফা বিটা এবং গামা কণার মধ্যে ভেদন ক্ষমতা অনুপাতটা কত হবে। এটা একদম মুখস্থ বিদ্যা জ্ঞানমূলক প্রশ্ন। সো এটা অ্যাকচুয়ালি আর অঙ্ক করা কিছু নাই। তো ডাইরেক্ট উত্তরটা হচ্ছে অ্যানসার ডি, 1:100:1000। এরপর আসি, কোন তেজস্ক্রিয় পদার্থের যদি অর্ধায়ু হয় 6.93 দিন, তাহলে ক্ষয় ধ্রুবকটা কত হবে? ডাইরেক্ট সূত্র যে আমার যে ল্যামডা ইজ ইকুয়াল টু 0.693 ওভার টি হাফ। তুমি টি হাফটাকে যেভাবে লেখো কোনো সমস্যা নাই। তো দেখতেই পারতেছো 0.693 আর নিচে 6.93, এটাকে কাটাকাটি করা কোনো ব্যাপারই না। এটাকে আমি সাধারণত এভাবে বলতে চাই যে যেহেতু সংখ্যাগুলো মিলে যাচ্ছে, তাহলে ধরলাম যে এদিকে কাটাকাটি করলে কোন জায়গায় ব্যালেন্স হবে। এখন নিচের সংখ্যাটা বড়, তাই তো?
তাহলে তুমি এই দশমিকের পরিবর্তে আগে সেটা সিম্পলি 1 নিয়ে আসো এবং খেয়াল করে দেখো এক ঘর ডানে বা এক ঘর বামে গেলেই কিন্তু উপরে বলছে মিল হয়ে যায়। সো যে যেখানে বড় হবে তো সেই জায়গাতে আমি একটা এক ঘরকে নিয়ে আসবো। সো অ্যান্সারটা হচ্ছে 0.1। ভাগ কত যার যার ব্যাপার, যে যে চিন্তা করতে পছন্দ করো সে সেভাবে করে ভাবো, কোনো সমস্যা নেই। সো সলিউশনটা হচ্ছে 0.1 পার ডে। পার ডে কেন? তার কারণ প্রশ্নে বলা ছিল এতদিন। বি কেয়ারফুল, এখানে দিনের জায়গায় সেকেন্ড, মিনিট, ঘন্টা যে কোনো কিছু হতে পারে। নাম্বার 3, এই সংখ্যার সাথে এত যোগ করলে কত হবে? ব্যাপার হচ্ছে বাইনারি যোগ। প্রশ্নে যদি তুমি নর্মালি জানো যে এইভাবে করে 2 লেখা থাকে তখন তাকে আমরা বাইনারি বলি, কিন্তু বুদ্ধিমানের কাজ এখানে 2 লেখা না থাকলেও আমি খেয়াল করে দেখলাম যে এ বি সি ডি সবগুলো অপশন কিন্তু 1 এবং 0 দিয়ে। তার মানে আমাকে 2 লেখুক আর না লেখুক কমন সেন্সে বুঝতে হবে যে এটা আসলে বাইনারির যোগ হবে। আর বাইনারি যোগ করার ক্ষেত্রে একটা মতো সিম্পল নিয়ম, 1 আর 1 যোগ করলে হবে 10 যোগের ক্ষেত্রে, আর বিয়োগের ক্ষেত্রে হচ্ছে 0 থেকে তুমি যে 1 কে বাদ দিয়ে চাও এটা বেসিক্যালি পসিবল না। তোমাকে অ্যাজিউম করতে হবে এখানটা 1 আছে যাকে আমরা পরবর্তীতে ক্যারি করে কন্টিনিউ করব। তো 10 থেকে 1 বাদ দিলে পড়ে থাকবে 1। দেন ফার্দার তুমি যে কোনো ম্যাথ সলভ করতে পারবা। তো সিম্পল যোগ বিয়োগ। তো দেখা যাচ্ছে 1 আর 0 তে 1, 0 1 এ 1, তারপরে 1 1 এ 10, 10 এর হচ্ছে 0, হাতে থাকলো 1, ওই একটা হাতের বামে আসলো, তাহলে এই 0 0 যোগ করলে কিছু হয় না, সেই একটা এখানে চলে আসলো। তারপরে 0 0 তে আবারও 0, 1 আর 0 তে 1, দেন 1 1 যোগ করলে 10। একদম সিম্পল যোগ বিয়োগ। শুধু একটু খেয়াল রাখবা যে এত বড় সংখ্যা হাতে লিখতে গেলে একটু গ্যাপ দিয়ে লেখো, হিজিবিজি করে ফেললে কিন্তু পরে টের পাবা না কোনটা যে 0 আর কোনটা যে 1, একদম গুলাই ফেলবা। একটু কেয়ারফুলি খেয়াল রেখো জায়গাটা। 4 নম্বর প্রশ্ন, কোন কমন বেস ট্রানজিস্টরের বেস কারেন্ট এবং এমিটার কারেন্ট যথাক্রমে এত এবং এত। তো বুঝাই যাচ্ছে তোমাকে আইবি দেওয়া এবং হচ্ছে আইই দেয়া। এখন তোমাকে বলা হয়েছে প্রবাহ বিবর্ধন গুণকটা নির্ণয় করো। বাংলায় বলা, আমি যদি এটাকে সংখ্যাগত বা প্রকাশ করতে চাই এটাকে আলফা দিয়ে প্রকাশ করা হয়। প্রবাহ বিবর্ধন গুণক এটা হচ্ছে আলফা এবং আরেকটা হচ্ছে প্রবাহ লাভ, ওইটা হচ্ছে বিটা। ইভেন ধরো তুমি ভুলে গেছো যে প্রবাহ বিবর্ধন আলফা না বিটা, তো মনে আসতেছে না, তুমি খেয়াল করো এ বি সি ডি সবগুলো অপশন কিন্তু একের চেয়ে ছোট। আমি যখন ক্লাসে অঙ্ক করাইছিলাম আমি সবসময় বলি যে আলফার মানটা অলওয়েজ একের চেয়ে কম আসার কথা তোমাদের লেভেলে, এবং খেয়াল করে দেখো 4টা অপশনই একের চেয়ে কম। সো আমি বুঝেই ফেলছি যে আমাকে এটা আলফাই বের করতে হবে। এবং বিটার মান অলওয়েজ অনেক বড় আসে, অনেক বড় বলতে নিঃসন্দেহে একের চেয়েও বড়, 10 20 30 40 অনেক বড় বড় মান আসে। ঠিক আছে, সো ওকে আলফা বের করতে হবে। আলফা হচ্ছে আইসি ওভার আইই। আইসি কথা মানে আবার কি, তুমি এমিটার থেকে বেস কারেন্টটাকে বাদ দিয়ে দাও, আইসি পেয়ে যাবা, বা তোমার হচ্ছে এখানে কমনের যে ফ্লো এটা চলে আসবে। তাহলে 5 থেকে 0.5 কে বাদ দেওয়া হলো, ভাগ দিতে হবে 5 দিয়ে। যেহেতু উপর নিচে ভাগ করব তাই মিলিমিটার অ্যাম্পিয়ার কে আর তোমার এটাকে অ্যাম্পিয়ার করার দরকার নাই, যা আছে থাকুক, জাস্ট অনুপাত করলে হবে। তাহলে 5 থেকে 0.5 বাদ দিলে উপরে হয়ে যাবে তোমার কত, 4.5, আর তোমার হচ্ছে 5। আমি কাটাকাটি করা শুরু করে দাও, হয়ে যাবে 5 নং 45। তাহলে কাটলাম, উপরে হয়ে গেল 5 নং 45। কিন্তু 45 তো নাই, আছে 4.5, একটা ঘর কম হয়ে গেল, তাই 0.9। সো উত্তর হচ্ছে 0.9। শেষ, সিম্পল ব্যাপার। এবারে আমরা 6 নম্বর প্রবলেমটাকে আগে সলভ করি। কোন জাংশনে এত বিভব পার্থক্য পরিবর্তনের জন্য, বিভব পার্থক্য পরিবর্তন মানে হচ্ছে ডেল ভি, পরিবর্তনের জন্য এত মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন পাওয়া গেল, তার মানে এটা হচ্ছে ডেল্টা আই। এখন জাংশনের রোধটা কত হবে? তো বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে এইটাই, আমরা জানি আর ইজ ইকুয়াল টু ডেল ভি ভাগ ডেল আই। এটাকে গতীয় রোধ, ডাইনামিক রেজিস্ট্যান্স, অনেক রকম নামই ডাকা হয়। তো আর হচ্ছে এই বাই এই। এটা করার সময় কেয়ারফুল থাকতে হবে যে ভোল্টেজটার একক কিন্তু ভিতেই দেওয়া বা ভোল্টে দেওয়া, কিন্তু বিদ্যুৎ প্রবাহটা মিলি অ্যাম্পিয়ারে দেওয়া, একটু কনভার্ট করতে হবে। এই জন্য হরে দেখো 2 এর সাথে পাওয়ার -3, এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। নিচে পাওয়ার -3 মানে উপরে 10 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ করতে হবে। সো 0.1 দিয়ে গুণ করলে ব্যাপারটা হয়ে গেল 100, আর নিচে আগে থেকেই ছিল 2, সো 50। খুবই সিম্পল। এবার সেই 5 নাম্বারটা, এটা একদম সিম্পল একটা গেট, এটাকে পারা এত কঠিন কোনো কাজ না। তাহলে আসো, উপরে এ এবং বি, এই সাইন কথা মানে হচ্ছে কাইন্ড অফ ইউ শেপ, যে তুমি এখানে এ এবং বি দুইটাকেই পিক করবা, কাউকেই বাদ দিবা না। কাইন্ড অফ তোমার একটা কাপের মতো, যে কাপের মধ্যে তুমি যা কিছু ঢালবা ও সবকিছুকেই একসেপ্ট করবে। তাহলে এ আর বি দুইজন যোগ হয়ে এই পর্যন্ত আসবে, তাহলে আমি বলতে পারি এই জায়গা থেকে আসলো এ এবং বি দুইজনই। তারপর এই যে দেখলাম এই সি এর পরে এই সাইন দেওয়া, তো এটা ক্ষেত্রে তোমরা অলরেডি জানো যেটা নিয়মটা হচ্ছে সি ক্ষেত্রে এই যে লজিক দেয়া থাকে এই লজিক গেটে সি কে রিভার্স করতে হবে বা একে বাদ দিতে হবে। তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে সি বার, এটাকে রিভার্স করে দিব।
তারপরে যে এটা যেখানে ঢুকলো এই জায়গাতে আবারও এদের সামেশনটা নিতে হবে। তো সামেশনটাকে নিয়ে ফেললাম a ডট বি আর তোমার হচ্ছে সি বারের সামেশন। অ্যাকচুয়ালি উপরে a ডট বি লেখা উচিত ছিল, আমি a প্লাস বি লিখছি, এটা a ডট বি লিখতে হবে। তাহলে a ডট বি আর নিচে তোমার হচ্ছে সি বার। এখন তুমি এই দুইটাকে আবারও একসেপ্ট করো, একসেপ্ট করে এখন যোগ করে ফেলো। তাহলে হচ্ছে a ডট বি এর সাথে সি বার, এই পর্যন্ত আমি আসলাম। কিন্তু এই গেটের পরে আবারও যে গেটটা আসলো, এই গেটের ক্রাইটেরিয়াটা হচ্ছে এটা ধরে রিভার্স করে দেয়, উল্টা করে দেয়। তো যা আসবে এটাকে ধরে আরেকবার উল্টায় দাও না, তো সুন্দর মতো চলে আসবে। সিম্পল, স্টেপ বাই স্টেপ সামনে আগাও, দেখবে সুন্দর মতো বের হয়ে গেছে। আমি গেটের নামগুলো বললাম না, তোমরা আমার চেয়ে ভালো জানো, এন্ড গেট, অর গেট, নর গেট সবই তুমি জানো। একটু কষ্ট করে এটা ঠান্ডাতে ভাবতে হবে, পেরে যাব। এবার 7 নম্বর প্রবলেমে, 40 দিনে কোন তেজস্ক্রিয় মৌলের 4 ভাগের 3 ভাগ ক্ষয়প্রাপ্ত হয়। অলওয়েজ প্রশ্নে খেয়াল করবা ক্ষয়প্রাপ্ত হয় নাকি অবশিষ্ট, এটা ক্ষয়প্রাপ্ত হয়, তার মানে 4 ভাগের 1 ভাগ হচ্ছে অবশিষ্ট। তাহলে বলতেছে বলো দেখি এর অর্ধায়ু কত হবে। তো 1/4 এই ব্যাপারটাকে আমি যদি 2 এর পাওয়ার আকারে ভাবতে চাই, তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 2 বাই স্কয়ার। তাহলে 2 এর পাওয়ার কত এখানে দেখো তো, 2 এর পাওয়ার হচ্ছে 2। তাহলে আমি এখানে ডিরেক্টলি বলতে পারি আমার যে সময়টা লাগবে ইজ ইকুয়াল টু ওই মৌলের অর্ধায়ু ইনটু 2 এর যে পাওয়ারটা ছিল। তাহলে এখান থেকে বলতে পারি 2 এর পাওয়ার বা স্মল n ইজ ইকুয়াল টু 2। তাহলে আমার যেরকম সময় লাগবে ইজ ইকুয়াল টু অর্ধায়ু ইনটু 2। এবার দেখো তোমার কি অজানা, তোমাকে বলতেছে 40 দিনে হয়, অর্ধায়ু কত। তাহলে এখান থেকে সুন্দর মতো আমি টি হাফ সমান সমান 40 ভাগ 2 অথবা 20 দিন বলে ফেলতে পারি। তা দেখো তোমাদের সলিউশনে যে সূত্রটা ইউজ করা হয়েছে, আমি সেই সূত্রটাকে ইউজ না করে শুধুমাত্র একটা মিনিংটা তোমাকে বুঝায় বললাম যে এই সূত্রটা অ্যাকচুয়ালি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো একটা কাজ করি, তোমাকে আমি আরেকটু ইজি করে বলে দিই যে ব্যাপারটা কিভাবে ফিল করতে হয়। ধরো তোমার কাছে এখন আছে 100% মৌল, এটা অর্ধেক হবে, অর্ধেক হয়ে হবে 50%, আরো অর্ধেক হয়ে হবে 25%। ধরো আরো অর্ধেক করবো 12.5%। তুই যে বলো ভাই আরো একটু অর্ধেক করেন তো, আচ্ছা নাও 6.25%। আর না করি, আমার জায়গা প্রায় শেষ। তাহলে প্রতিই খেয়াল করে দেখো আমি কিন্তু আগের চেয়ে অর্ধেক হচ্ছি। 100 থেকে 50, 50 থেকে 25, 25 থেকে 12.5, 12.5 অর্ধেক করলে হয় 6.25। একবার ভেবে দেখো তো আমি কেন অর্ধেক করলাম। তার কারণটা হচ্ছে আমরা যে অর্ধায়ুর সংজ্ঞা শিখে আসছিলাম, অর্ধায়ুর সংজ্ঞা কি ছিল, যে তুমি যা নিয়ে শুরু করো না কেন তোমাকে তার চেয়ে অর্ধেক হতে হবে। 100 নিয়ে শুরু করলে 50 পর্যন্ত আসতে হবে। এই হওয়ার জন্য যেই টাইমটা লাগবে সেই টাইমটাই হচ্ছে অর্ধায়ু। ঠিক একইভাবে 50% নিয়ে শুরু করলাম, যেতে চাই 25%-এ, যেই সময়টা লাগবে সেই সময়টাই হচ্ছে অর্ধায়ু। সিমিলারলি এই প্রত্যেকটা আমি যখন জাম্প দিচ্ছি বা অর্ধেক অর্ধেক হচ্ছি, প্রত্যেকটা জাম্পেই কিন্তু অ্যাকচুয়ালি আমার অর্ধেক করে হয়ে যাচ্ছে বা অর্ধায়ু পরিমাণের সময়টা অতিবাহিত হচ্ছে। তাহলে আমি তোমাকে বলতাম যে বলো তো দেখি 100% নিয়ে শুরু করলাম কিন্তু 6.25%-এ শেষ করলাম, মানে আমার যে মোড়টা ছিল তার বাকি সবকিছু ক্ষয় হয়ে গেছে, শুধুমাত্র এখন অবশিষ্ট আছে মাত্র 6.25%। তাহলে আমার কতগুলো সময় লাগবে, কতগুলো জাম্প দিছো আমার হিসেবে, প্রথমেই একটা জাম্প, তারপরে 2 নাম্বার জাম্প, তারপরে 3 নাম্বার জাম্প, এরপরে 4 নাম্বার জাম্প বা 4টা স্টেপ। তার মানে তোমার যে টোটাল টাইমটা লাগবে সেই টাইমটা হচ্ছে অর্ধায়ু হতে যা লাগে তার সাথে ইনটু 4। কেন, তার কারণ তুমি 4 বারে অর্ধেক হতে 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 পৌঁছায় যাবা 6.25-এ। সো অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি এই যদি আমি দেখলাম যে 2 এর পাওয়ারটা কত ছিল, 1/4, 4 ভাগের 1 ভাগ হতে হবে, তাই না? এই কথার মানে কি 25%-এ আসতে হচ্ছে। তাহলে 25%-এ আসতে কয়টা জাম্প দেওয়া লাগবে, 100 থেকে 50 প্রথম জাম্প, 50 থেকে 25 দ্বিতীয় জাম্প, তার মানে 2টা জাম্প দিলেই আমি চলে যাব 25%-এ। তাহলে আমাদের 7 নম্বর অঙ্কটা এক্স্যাক্টলি এটাই ছিল। হোপফুলি তোমরা প্রত্যেকটা ব্যাপারই বুঝতে পারছো। এবার আসি 8 নম্বরে, যে এই বাইনারি নম্বরের হেক্সাডেসিমাল নম্বর কোনটি। এটা বের করা এত কোনো কঠিন কাজ না, দেখো সুন্দর মতো নিচে করে দেওয়াই আছে কিভাবে 1D এবং 7টা হয়। তো এটাকে আর আমি ব্যাখ্যা করতেছি না, তোমরা সুন্দর মতোই পারো। সো অ্যানসার হচ্ছে 1D 7। এখন চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কোন ট্রানজিস্টরের কালেক্টর কারেন্ট এবং এমিটার কারেন্ট যথাক্রমে এত এবং এত, তাহলে বলো তো প্রবাহ লাভ কত। এই যে এই কথাটা আমি একটু আগে বলতেছিলাম যে প্রবাহ বিবর্ধন গুণক আর প্রবাহ লাভ এই দুটা ব্যাপার নিয়ে কনফিউজ হয়ে যায়। তো এটা আলফা নাকি বিটা, তুমি ধরো আবারও কনফিউজ হয়ে গেছো। খেয়াল করে দেখো এ বি সি ডি প্রত্যেকটা মান যথেষ্ট বড়, একের চেয়ে যথেষ্ট বড়, তাহলে আমি বুঝে গেছি আমাকে বিটাই বের করতে হবে। তো বিটা বের করার সূত্র হচ্ছে আইসি ওভার আইবি।
তো সুন্দর মতো দেখো উপরে আইসি, আমি জানতাম যে তোমার কালেক্টরের কারেন্টটা কত কমনে, তো 6.5 চলে আসলো, আর নিচে হচ্ছে 6.7 মাইনাস 6.5, একদম সুন্দর যোগ বিয়োগ কাটাকাটি, এটা না পারার কোনো কারণ নাই। উপরে তোমার 6.5 আর তোমার নিচে হচ্ছে 0.2। তো যদি মনে হয় গুণ করতে কষ্ট হচ্ছে, তো খেয়াল করো 6.5 আর 0.2 দুইটাই কিন্তু দশমিকের পরে একটা ঘর আছে, তাহলে ভাবো উপরে 65 আর নিচে 2, শেষ, দশমিককেই বাদ দিয়ে দাও। এখন কাটাকাটি করা কোনো ব্যাপার না, 32 ডাবল হয়ে 64 আর 0.5 দিলেই এক বেড়ে যাবে, হয়ে যাবে তোমার হচ্ছে 65, শেষ, সুন্দর মতো হয়ে গেল। নাম্বার 10, 1 করি সমান সমান কত বিয়োজন পার সেকেন্ড। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, এটা একদম মুখস্থ, বোর্ডের পরীক্ষাতেও বারবার বলতাম যে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। সো এটা তোমার অ্যাডমিশনেও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10, এত বিয়োজন পার সেকেন্ড। এখানে বিয়োজন মানে ভাঙ্গন, প্রতি সেকেন্ডে একটা করে ভাঙ্গন, ঠিক আছে, ওইটাকে মিন করা হচ্ছে। তাহলে প্রতি সেকেন্ডে যদি 3.7 ইন্টু 10 টু দি পাওয়ার 10 এতগুলো করে ভাঙ্গন হয়, তাকে বলবো 1 করি। আর 1 বেকেরেল কথার মানে হচ্ছে পার সেকেন্ডে একটা করেই বিয়োজন হতে হবে। এই ব্যাপারগুলো একদম অধ্যায়ের শুরুতেই দেয়া আছে, প্লিজ কাইন্ডলি একবার দেখে নিও, এটা বেশ ইম্পর্টেন্ট। এখন আমরা চলে আসি ম্যাথমেটিক্যাল জায়গাতে। এতক্ষণ পর্যন্ত আমরা এমসিকিউ করলাম, এখন একটু ম্যাথ করব। কোন একটি তেজস্ক্রিয় পদার্থে প্রাথমিক অবস্থায় এতগুলো পরমাণু আছে, তুমি যা নিয়ে শুরু করবা এটা হচ্ছে এন নট, এতগুলো পরমাণু আছে। পরমাণু বলুক, অণু বলুক, কেজি বলুক, গ্রাম বলুক, যা মন চায় তাই বলুক, তুমি জাস্ট মনে রাখবা এন নট, যা নিয়ে শুরু করলাম এটাই এন নট। তাহলে লন টু ঘন্টা পরে, তার মানে এটা হচ্ছে আমার অতিবাহিত সময়। এই পদার্থটিতে এত সংখ্যক পরমাণু অবশিষ্ট থাকলো, তাহলে বড় হাতের এন যা আমার কাছে এই মুহূর্তে আছে এত, তাহলে আমাকে বলতেছে গড় আয়ুটা নির্ণয় করে দাও। গড় আয়ু হচ্ছে টাউ, তাহলে আমাদের টাউ সমান সমান 1/ল্যামডা। তো ল্যামডা বের করতে পারলে তো টাউ বের করার কোনো ব্যাপারই না। কি সূত্র ইউজ করব আমরা? মেইন সূত্র যাব, n সমান সমান n নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। যারাই এই যে লন নিয়ে ভয় টয় পাও, খেয়াল করে দেখো, n নট থাকুক n নটের মতো, ই এর জায়গায় ই থাকুক, ল্যামডার জায়গায় ল্যামডাই থাকুক, জাস্ট টি এর জায়গায় আমি বসাই দিলাম লন 2। এখন তুমি খুব ভালো করেই জানো যে লনের একটা সুন্দর ব্যাপার হচ্ছে, ও চাইলেই পাওয়ারকে টান দিয়ে সহগ করতে পারে, অথবা সহগকে টান দিয়ে পিছনে পাওয়ারও বানাইতে পারে। তাহলে এন নট ই টু দি পাওয়ার থাকুক তোমার লন 2 আর মাইনাস ল্যামডা, সুন্দর মতো উপরে উঠে চলে গেল মাথায়। এই নাও, ব্যাপারটা কিন্তু যথেষ্ট সিম্পল, জাস্ট আমি টান দিয়ে উপরে পাঠাই দিলাম। এবার এখন তুমি যদি চাও এই ব্যাপারটাকে আবারও ই টু দি পাওয়ার লন এক্স এইভাবে চিন্তা করে দেখতে পারো। তাহলে ই টু দি পাওয়ার লন এক্স এই কথা মানে কি? ই টু দি পাওয়ার লন এক্স এই কথা মানে সিম্পলি তোমাকে দাঁড়াবে শুধুমাত্র এক্স, বাকি সবকিছুকে তুমি চাইলে বাদ দিয়ে ফেলতে পারো। শেষ, এটা হয়ে গেল। তাই কাটাকাটি করলে পড়ে থাকে 2 টু দি পাওয়ার ল্যামডা ইজ ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু 2 পাওয়ার 2 বা ল্যামডা ইজ ইকুয়াল টু 2 আওয়ার, মানে সরি 2 পার আওয়ার, তারপরে উল্টাই দিলাম, 2 কে অর্ধেক করলে হয় হাফ। একদম সিম্পল অঙ্ক, সিম্পল ওয়েতেই সলভ হয়ে যায়, একদম ভয় পাওয়ার কিছু নাই, একদম সিম্পল সিম্পল জিনিস। আচ্ছা, কোন পরমাণুর নিউক্লিয়াসের প্রকৃত ভর এবং বন্ধন শক্তি যথাক্রমে এত। নিউক্লিয়াসটিতে সমান সংখ্যক প্রোটন এবং নিউট্রন থাকলে প্রোটনের সংখ্যা নির্ণয় করো। দেয়া আছে প্রোটন এবং নিউট্রনের ভর যথাক্রমে এত এবং এত কেজি। কেউ বইলো না দুটো সমান, একটা হচ্ছে 1.67 তো আর হচ্ছে 1.675, খুবই হালকা পার্থক্য কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, আমি যে ক্লাসে নিয়ে থাকি আমি অবশ্যই বলে আসছিলাম যে বন্ধন শক্তি আর তোমার ভর ত্রুটি ব্যাপারটা খুবই খুবই সোজা। তোমরা জানো E is equal to mc স্কয়ার, এই সূত্র। তো এখান থেকে E এর পরিবর্তে বলো বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি সমান সমান m এর পরিবর্তে ডেল্টা m ইনটু c স্কয়ার, মানে এখানে ভরের পরিবর্তন ইনটু c স্কয়ার। তো খেয়াল করে দেখো, আমরা কিন্তু ক্লাসে এই ব্যাপারটা সুন্দর মতো বুঝে আসছিলাম যে বন্ধন শক্তির সাথে তোমার ভর ত্রুটি কি সম্পর্ক। সিম্পল, E সমান সমান mc স্কয়ার। এখন এই ডেল এমটা কেন আসে? ডেল এমটা এই জন্যই আসে যে আমি সাধারণত পরমাণুর ক্ষেত্রে যে প্রত্যেকটা নিউট্রন এবং প্রোটনের ভরকে যোগ করি, তাহলে নিউক্লিয়াসে যে ভরটা আসবে আর প্রকৃতপক্ষে যে ভরটা তুমি পাবা, এদের মধ্যে একটা পার্থক্য থাকে, ওই পার্থক্যটাই হচ্ছে ভর ত্রুটি। ধরো এক্স কোন একটা মৌল যার ভর হচ্ছে a আর যার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে z, তাহলে এখান থেকে বলতে পারি প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ইজ ইকুয়াল টু z। আর নিউট্রন সংখ্যা কত হবে? তুমি যদি ভর থেকে এখানে প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি পেয়ে যাবা এখানে কতগুলো নিউট্রন আছে।
তাহলে আমি যদি ওর ভরটাকে নির্ণয় করতে চাই, কিভাবে নির্ণয় করব? যতগুলো প্রোটন আছে তাদের ভর নিতে হবে, মানে প্রোটনের ভরকে নিতে হবে এবং নিউট্রনের ভরকে যোগ করতে হবে। তাহলে প্রোটনের ভর কত হবে? একটার ভর হচ্ছে এমপি, কতগুলো প্রোটন আছে? জেড সংখ্যক প্রোটন আছে, তাহলে জেড ইন্টু এমপি, প্লাস নিউট্রন কতগুলো আছে? ছোট্ট এন সংখ্যক নিউট্রন আছে, কিন্তু সাধারণত আমরা তো ছোট এন দিয়ে লিখি না, তাহলে কি করতে হবে? তোমাকে পারমাণবিক ভর থেকে প্রোটন সংখ্যাকে বাদ দিলেই পেয়ে যাব নিউট্রন সংখ্যা, তার সাথে নিউট্রনের ভরকে যোগ করে দিব, তাহলেই পেয়ে যাব যে এটার ভরটা কত হয়। কিন্তু আমি যে ভরটা, যে বড় হাতের এম নির্ণয় করলাম, এটা কিন্তু প্রকৃত ভর থেকে একটু বেশি বেশি হবে, প্রকৃত ভরটা একটু কম হয়, প্রকৃত ভর ইজ লেস দেন আমি যে ক্যালকুলেট করলাম ভর একটু কম হয়। তাহলে এদের মধ্যে যে পার্থক্য সেটি হচ্ছে ডেল্টা এম। তার মানে কি, আমি যেটা ক্যালকুলেট করলাম মাইনাস যেটা নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ভর বা প্রকৃত ভর, এই পার্থক্যটাই হচ্ছে ভর ত্রুটি বা ডেল এম। এই ডেল এম কেই সি স্কোয়ার দিয়ে গুণ করলে সুন্দর মতো তুমি পেয়ে যাবা বন্ধন ত্রুটিটা কত। সিম্পল অঙ্ক, একদম সোজা, বোর্ডের পরীক্ষায় 4 মার্কে আসতো। এখন আসো আমি আমার মেন অঙ্কে ফেরত আসি। থিওরি টু বুঝে নিলাম যে অনেকেই ভয় পাও বা ব্যাপারটা বুঝো না, সো আরেকবার রিপিট করলাম আমি। তো বন্ধন শক্তি ইজ ইকুয়াল টু ডেল এম ইন্টু সি স্কোয়ার, বন্ধন শক্তির মান প্রশ্নে দেওয়া ছিল, সি স্কোয়ার তুমি জানো, বের হয়ে যাবে ডেল এমটা কত, মানে এখানে ভর ত্রুটিটা কত। তাহলে সংজ্ঞা অনুসারে ডেল এম ইজ ইকুয়াল টু, তুমি যে হিসাবটা করবা মাইনাস অ্যাকচুয়ালি যেটা ছিল। তাহলে আসো এখন বের করে ফেলি। তাহলে যেহেতু প্রশ্নে বলে দিয়েছে যে প্রোটন এবং নিউট্রন সংখ্যা সেম টু সেম, তার মানে আমি যে এখন এখানে একটা মান ধরে নিই, সাপোজ পি, তাহলে ভরটা কত হবে? পি ইন্টু প্রোটনের ভর প্লাস পি ইন্টু নিউট্রনের ভর। কেন? তার কারণ প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা সমান, মাইনাস তোমার অ্যাকচুয়াল ভর। শেষ, এখন আর কোনো কাজ নাই, তুমি যোগ বিয়োগ করবা, সুন্দর মতো মানগুলো বের হয়ে যাবে। তাহলে আসলে দেখি কি করছে এখানে, এই যে এই কাজটাই করছে। তাহলে পি ইন্টু প্রোটনের ভর, পি ইন্টু নিউট্রনের ভর মাইনাস প্রশ্নে দেওয়া নিউক্লিয়াসের অ্যাকচুয়াল ভর ইজ ইকুয়াল টু ডেল এম। এই ডেল এমটাই তুমি জানতা না, এইটা একটুকে বের করে আসলা। এবার ডানে বামে ঘোরাবা, সুন্দর মতো সলভ হয়ে যাবে, পি এর মানটা রাফলি 6 এর মতো চলে আসবে। তার মানে এখানে প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা উভয়ই হচ্ছে 6। তো দেখো তোমাদেরকে আমরা ক্লাসে সবাই যেটা পড়াইছিলাম সেখান থেকে প্রশ্ন করছি, বাট একটু অন্যভাবে। যাই হোক, আশা করি সবাই বুঝে গেছো, আর যারা পারি নাই তারা শিখে ফেলো, বেশি ইম্পর্টেন্ট জিনিস। 3 নাম্বার প্রবলেম, হাইড্রোজেনের পরমাণুর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের শক্তি হচ্ছে এত এবং দ্বিতীয় কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে এত। তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের শক্তি এবং প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাপারটা খুবই খুবই সিম্পল। এটা সাপোজ ধরো ই এন আর এটাকে ধরো তুমি হচ্ছে আর এন। ফর্মুলা কি পড়ে আসছিলাম? আর এন সমান সমান এন স্কোয়ার ইন্টু আর ওয়ান এবং ই এন সমান সমান প্রথম কক্ষপথ ডিভাইডেড বাই এন স্কোয়ার। এই ফর্মুলা ছিল, আমরা সবাই তোমাকে শিখে আসছি। এখানে ই1 এবং আর1 এর মানটা বলছিলাম যে একটু মুখস্থ রাখো। এখানে ই1 এর মানটা নরমালি যে হিসাব করা হয় সেটা চলে আসবে তোমার -13.6 যদি কিছু বলা না থাকে, ঠিক আছে? বাট যদি অঙ্ক তো বের করতে হয় তাহলে অঙ্ক বের করে করব। হ্যালো ভাইয়া, হ্যালো, হ্যালো ভাইয়া, হ্যালো। তো সবাই একটু ওয়েট করো, তোমার ভাই নেটটা ডিসকানেক্ট হয়ে গেছে, ভাই আবার জয়েন করছে।
আচ্ছা, তো এক্সট্রিমলি সরি, মাঝখানটা চলে গেছিল, তো আমি ঠিক শিওর না তোমরা কোন জায়গা থেকে মিস করছো। কাজ করি, আমি আবার তোমাকে পুরোটা বুঝাই বলি যে কোথায় কি হচ্ছিল। তো তোমরা মনে হয় এই পর্যন্ত খেয়াল করছো যে আমি আর এন এবং ইএন এইটার ফর্মুলা তোমাদেরকে বুঝাই বলছিলাম যে ব্যাসার্ধের ক্ষেত্রে গুণ করতে হবে এবং শক্তির ক্ষেত্রে ভাগ করতে হবে। তো এই ক্ষেত্রে E1 এবং R1 দুইটা মানে আমি বলছিলাম মুখস্থ রাখবা। E1 হচ্ছে -13.6 এবং R1 হচ্ছে 0.53 অ্যামস্ট্রং। কিন্তু এটা হচ্ছে যদি কোনো প্রশ্নে ক্লু না দেয়া থাকে তখন আমরা ধরে নিব। আর যদি প্রশ্নে বলে যে E1 এবং R1 নির্ণয় করো, তখন মুখস্থ মান অ্যাপ্লাই করা যাবে না, তখন অঙ্ক করে দেখতে হবে কত আসে। যেটা আসবে সেটাই সঠিক, ঠিক আছে? মিললে মিলুক, না মিললে না মিলুক, যা আসবে তাই তোমার উত্তর। তাহলে এখন দেখো এখান থেকে আমার E1 টা বের করা দরকার। তাহলে আমি n স্কয়ার এর সাথে en কে গুণ করে দিলাম, সুন্দর মতো গুণ করে চলে আসলো। এটা কমন সেন্সে বোঝা যায়, যেখানে 4 × 8 গুণ করে 4 × 32 অ্যারাউন্ড 3 পয়েন্ট সামথিং আসবে। তুমি চাইলে এই গুণটাকে হাতে কলমে করতে পারো, খুবই সিম্পল গুণ, উত্তর হয়ে যাবে 3.54 এত সুন্দর মতো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা অঙ্ক কি ছিল, তোমাকে ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে ব্যাসার্ধ কি? এটা হচ্ছে n স্কয়ার ইনটু r1। এখানে n এর মানটা কত? দ্বিতীয় কক্ষপথ, এইজন্য 2, আর r1 তোমাকে নির্ণয় করতে হবে। সো যে মানটা তোমাকে দেয়া তাকে 4 দিয়ে ভাগ করে দাও। দেখো এই মানটা আবার সামহাউ কাছাকাছি আসছে, 0.54 মানে 0.53 অ্যামস্ট্রং এর বেশ কাছাকাছি চলে আসছে। সো মিলুক আর নাই মিলুক, তুমি অঙ্কটা করে দেখবা, যা আসবে সেটাই সঠিক। নিজের মতো কোনো কিছু অ্যাজিউম করে নিবা না, এটা কিন্তু ভুল হতে পারে। এবার আসি আমরা ডায়োডের অঙ্কে। এই ব্যাপারটা খুবই মজার এবং খুবই সুন্দর। তো দেখো এখানে তোমার ডায়োড আছে, ডায়োড 1 2 3 4। এখানে অ্যাকচুয়ালি ডায়োড জায়গায় কেমন দ্বিঘাত হয়ে গেছে। তো আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, আমরা এই ক্ষেত্রে যে লেখাগুলো আসছে এগুলো ইগনোর করি, ঠিক আছে? এই ছবিটাকে তো সবার কাছেই আছে। দেখো প্রদত্ত সার্কিটে 3.4 ভোল্টের একটা তড়িৎচালক শক্তি দেয়া হলো এবং প্রত্যেকটা ডায়োডেরই যে নি ভোল্টেজ বা টার্ন অন ভোল্টেজ এটা হচ্ছে 0.7 ভোল্ট। তাহলে এই রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যেহেতু মানে প্রিন্টিংটা একটু উল্টাপাল্টা, বাট আমরা তো ডায়াগ্রামটা দেখতে পারতেছি, তাই না? তো একটু তো বুঝতেই পারতেছি যে আমাদের ব্যাটারির হাতের বাম পাশটা হচ্ছে পজিটিভ, এই জায়গাটা এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তাহলে এই পজিটিভ প্রান্তের সাথে যদি কোনো পজিটিভ প্রান্ত থাকে মানে পি জাংশন থাকে, তাহলে হবে ফরওয়ার্ড বায়াস। আর যদি পি না হয়ে নেগেটিভ এন্ড থাকে তাহলে হবে রিভার্স বায়াস। তো খেয়াল করে দেখো, এই যে সমান্তরালে তিনটা ডায়োড, এটার একদম উপরে আর একদম নিচে এরা কিন্তু এন প্রান্ত দিয়ে শুরু হচ্ছে, এন জাংশন। তার মানে উপরের ডায়োড আর একদম নিচের ডায়োড এরা কিন্তু আমার ব্যাটারির সাথে সম্মুখী ঝোঁকে থাকবে না, বিপরীত ঝোঁকে চলে আসছে বা রিভার্স বায়াস। সো এই 4 এবং 2 কে বাদ, আমি ক্যালকুলেট করব না। তো কি থাকলো এখানে? শুধুমাত্র এই মাঝের ডায়োডটা পড়ে থাকলো। এবার আরেকটু ডান দিয়ে গেলাম, দেখলাম আরো একটা ডায়োড আছে এবং খেয়াল করে দেখলাম এই ডায়োডের শুরু কিন্তু পি, মানে তোমার হচ্ছে পি জাংশন দিয়ে। সো ব্যাটারির পজিটিভ এবং ডায়োডের পজিটিভ, তার মানে এই ডায়োডটাও হচ্ছে আমার সাথে পজিটিভ এন্ডে কানেক্টেড, বা বলতে পারি এটা এখানে ফরওয়ার্ড বায়াসে অ্যাক্টিভ আছে। তাহলে ফাইনালি যে কারেন্টকে পাস করতেই হয়, দেখা যাবে এটা কারেন্টটা এই পর্যন্ত এসে মাঝখানের ডায়োডটা দিয়ে যাবে এবং তারপরে এই আরেকটা ডায়োড দিয়ে যাবে, তারপরে এই রোধ দিয়ে সুন্দর মতো পাস করবে। তাহলে এই সার্কিটটা বেসিক্যালি এই মাঝখানের লাইনটা কমপ্লিট হয়ে গেল। এখানে কয়টা ডায়োড ছিল? একটা এবং হচ্ছে দুইটা, নাম্বার 1 এবং নাম্বার 3। প্রত্যেকটা ডায়োডেরই এখানে দেখো তো নি ভোল্টেজ বা টার্ন অন ভোল্টেজ কত বলা? এটা বলা হচ্ছে 0.7 ভোল্ট। তার মানে এই দুইটা ডায়োড মিলে আমার একটু লস করাবে। কতটুকু লস করাবে? সেই লসটা হবে 0.7 ভোল্টের ডাবল। দুইজন মিলে ডাবল হবে, তাহলে 7 7 গুণ করলে কত হয়? 14, মানে 1.4 আমার লস হবে। তো তুমি দিলা কত? 3.4 ভোল্ট লস করবা, 1.4 ভোল্ট থাকলো কত? আর থাকলো তোমার হচ্ছে 2 ভোল্ট। তাহলে এই 2 ভোল্ট দিয়েই এখন এই 2 ওহমকে তোমার সলভ করতে হবে। আমি তো লিখে দেখাই, তোমার দেখো প্রশ্নে সুন্দর সলভ করে দেয়াই আছে। তুমি চাইলে এবার চিন্তা করতে পারো, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কারশফের নিয়ম দিয়ে করছি। তুমি চাইলে কারশফের নিয়ম ছাড়াও ভাবতে পারো যে এখানে অ্যাকচুয়ালি আমার দুইটা ডায়োড ইফেক্টিভ হবে, এই যে ডায়োড নাম্বার 3 এবং হচ্ছে ডায়োড নাম্বার 1। তো প্রত্যেকের টার্ন অন কত? 0.7 এবং হচ্ছে 0.7। তুমি চিন্তা করো এই দুইজন মিলে আমার একটা ভোল্টেজ নষ্ট করে দিবে কত? যোগ করো 0.7 0.7, তাহলে 1.4 ভোল্ট। এই ভোল্টেজটা আমাকে এক্সট্রা ব্যয় করতে হবে। তাহলে তুমি দিছিলা কত? তুমি দিছিলা 3.4 ভোল্ট ব্যাটারি থেকে, মাইনাস করবা 2 ডায়োড যত নিয়ে নিবে 1.4 ভোল্ট, যা পড়ে থাকে এটা হচ্ছে 2 ভোল্ট। এখন তুমি এই 2 ভোল্ট দিয়ে অঙ্ক করো, V সমান সমান I ইনটু R, শেষ। তাই 2 সমান সমান I ইনটু 2 ওহম অথবা I সমান সমান হচ্ছে 1 অ্যাম্পিয়ার।
হোপফুলি তোমরা এখন বুঝে ফেলছো ব্যাপারটা কি। এটা কিন্তু খুবই সিম্পল এবং খুবই সোজা, জাস্ট মাথায় রাখতে হবে ফরওয়ার্ড বায়াস হলে কারেন্ট যাবে, রিভার্স হলে কারেন্ট যাবে না, দ্যাটস ইট, আর কিছু না, খুবই সিম্পল ব্যাপার। আর যদি ফরওয়ার্ড বায়াস থাকে তাহলে টার্ন অন ভোল্টেজ বা নি ভোল্টেজে যেই পরিমাণ ভোল্টেজ তোমার লাগবে সেটাকে বাদ দিতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এবার চলে আসি আমরা আমাদের এর পরবর্তী অঙ্কে। কোন একটি তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু হচ্ছে লন 16 ইয়ার্স। খেয়াল করো তোমাদের প্রশ্নে কিন্তু এখানে সবগুলো সময়কে লন সামথিং এই আকারেই দেয়া আছে। তো কেউ যদি ভাবো যে ভাইয়া আমি লন থাকে কিভাবে সলভ করব, একদম ভয় পাওয়ার কিছু নাই, তুমি পারবা সলভ করতে। মানগুলো এমন ভাবে দেয়া থাকবে যেন এটাকে সলভ করা যায়। ইভেন একটা কথা বলে রাখি, এই লন 16 এর ভ্যালু কিন্তু চাইলেই মুখে মুখে বের করতে পারি। কিভাবে একটা হিন্ট দিয়ে রাখি, অঙ্ক একটু পরে করতেছি। লন তুমি জানো লন 2 ইজ ইকুয়াল টু 0.693। কিভাবে জানো, এই অধ্যায় পড়ছো, লন 2 মানে 0.693। তাহলে লন 16 কে আমি যদি চাই 2 এর পাওয়ার দিয়ে ভাবতে পারি না? একবার ভেবে দেখো তো 2 এর পাওয়ার কত দিলে 16 হয়? 4 বার তুমি 2 কে গুণ করো, হয়ে যাবে। তাহলে লন 16 হচ্ছে লন 2 টু দি পাওয়ার 4। এই 4 কে টার্ম দিয়ে সামনে আনো, তাহলে 4 লন 2। তাহলে 4 তো থাকুক 4 এর মতো, আর লন 2 হচ্ছে 0.693। তাহলে এখন দেখো তো আমি যদি জাস্ট 0.6 ভাবি, 4 6 24, তাই আমি বুঝে গেছি উত্তরটা কিন্তু আমার অ্যারাউন্ড 2.4 এই দিকেই আসবে। আমি পুরো অঙ্কটা আমি হাতে গুণ টুন করি, কোনো ব্যাপার না, 3 4 12, 4 9 36, 4 6 24, এটা তোমরা নিজেই পারবা। তাহলে গুণ করলে আসবে 2.772। তাহলে দেখো লন 16 মান কিন্তু মুখে মুখেই বের করা যায়। তো কেউ বললো না ভাইয়া লনের মান কিভাবে বের করতে হয়, এগুলা একদম সিম্পল ব্যাপার, খুবই সিম্পল টেকনিক। আচ্ছা, তো এই গেল তোমার এমসিকিউ এর কথাবার্তা। এবার অঙ্কে ফেরত আসি। তাহলে এখানে পদার্থের অর্ধায়ু মানে টি হাফ আমাকে দেয়া। প্রাথমিক অবস্থায় এই পদার্থটির এত সংখ্যক পরমাণু থাকলে, মানে এন নট থাকলে 4 বছর পরে, সো ছোট্ট হারের টি হচ্ছে 4 বছর, 4 বছর পরে এতে কত সংখ্যক পরমাণু থাকবে, মানে বেসিক্যালি আমাকে এনটা নির্ণয় করতে হবে। তাই সূত্র কি? সূত্র হচ্ছে এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি। আমি আগেই বলে রাখি অঙ্ক করার অনেক টেকনিক আছে, তুমি যেটা ফ্লেক্সিবল তুমি সেটাই অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা, তাহলে তুমি এ নট এর মানটা খুব সুন্দর মতো জানো, 2.718 ইনটু 10 টু দি পাওয়ার 6। খুব ভালো কথা। এখন আমি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি এই মানটা বসাবো। তাহলে সরি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা মান তো তুমি জানো না, এখন ল্যামডা কোথা থেকে বের করবা? প্রশ্নে তোমাকে টি হাফ এই ক্লুটা দেওয়া ছিল। কি ছিল দেখো তো, টি হাফ ইজ ইকুয়াল টু লন 2 বাই ল্যামডা। এটাকে ইউজ করে আমি ল্যামডা মানটাকে ইজিলি সলভ করতে পারি। সো লন 2 ডিভাইডেড বাই লন 16। এখন দেখো ঠিকই কিন্তু তোমাকে এই লন 16 কে ভাঙতে হবে, যে লন 2 টু দি পাওয়ার 4, ওই 4 চলে আসবে সামনে। তাহলে কাটাকাটি করলে কত হয়? লন 2 বাদ, সো ল্যামডা হচ্ছে 1/4, অথবা তুমি যে লিখতে পারো 0.25। তুমি যেটা ফ্লেক্সিবল, কোনো সমস্যা নাই। তাহলে আমি 1/4 দিয়ে দেখি, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই 4, এই যে এরকম চলে আসছে। এখন দেখো তুমি যেটাকে কাটাকাটি করার চেষ্টা করো, সুন্দর মতো কাটতে পারবা। কিন্তু মনে হইতে পারে যে ভাইয়া ই টু দি পাওয়ার এইটাকে আবার কিভাবে কাটাকাটি করব, এটা কি বললেন, এ তো আমার পক্ষে করা সম্ভব না, এটা অনেক বেশি কঠিন হয়ে গেল। আচ্ছা, তাহলে একটু আগে আমরা এমসিকিউ এ একটা সূত্র দেখে আসছিলাম, যে যেখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা টি, এই ল্যামডাকে আমরা টি হাফ দিয়ে কনভার্ট করছিলাম। তো ব্যাপারটা এমন ছিল, n ইজ ইকুয়াল টু n নট ইনটু 2 টু দি পাওয়ার টি ডিভাইডেড বাই টি হাফ। এই সূত্র আমরা একটু আগে এমসিকিউ সলভ করার সময় দেখে আসছিলাম। তুমি চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে খেয়াল করে দেখো তো, রাখলাম n নট আর 2 টু দি পাওয়ার কি দিব, 4 বছর সময়, টি হচ্ছে 4 বছর, আর টি হাফটা কত আসছে? টি হাফটা হচ্ছে তোমার এখানে কোথায় গেল, লন 16, অথবা তুমি এটাকে 4 ইনটু লন 2 এইভাবেও লিখতে পারো। তার মানে n নট ইনটু 2 টু দি পাওয়ার 4, 4 কাটা গেল, 1 ডিভাইডেড বাই লন 2। তুমি ভাবতে পারো ভাই এটা কি করতেছেন, কিছু বুঝতেছি না। লন 2 এটা তুমি জায়গায় বসায় দাও 0.693, তাহলে n নট ইনটু 2 টু দি পাওয়ার 1/0.693, অথবা 1000 ডিভাইডেড বাই 693 ইজ ইকুয়াল টু n নট ইনটু 2 টু দি পাওয়ার 1000 এবং 693। এটা কি ভাগ করা খুব কষ্ট? তুমি এখন চাই এটাকে অ্যাজিউম করে রাফলি চিন্তা করতে পারো যে কাটাকাটি করলে এই মানটা মোটামুটি কত আসে। তাহলে দেখো উপরে তুমি ধরো যে মোটামুটি 10 আছে, আর নিচে মোটামুটি 7 আছে। তাহলে 10 এবং 7 এই ব্যাপারটায় কাটাকাটি করলে 1 পয়েন্ট সামথিং কিছু একটা হয়, মানে
2 টু দি পাওয়ার যে এত জটিল জটিল সংখ্যা, এটাকে কাটাকাটি করলে 2 এর চেয়ে একটু বেশি কিছু একটা আসবে, মানে 2 এর চেয়ে একটু বেশি কিছু একটা আসবে। তাহলে ওই মানটাই কি দিয়ে গুণ করতে হবে? n নট দিয়ে তো গুণ করতে হবে। তাহলে ভেবে দেখো 2 এর চেয়ে একটি বেশি কিছু আসবে, আর তোমার এখানে ছিল 2.178, এগুলাকে সুন্দর মতো কাটাকাটি করো, তাহলে সুন্দর মতো তোমার মানটা মিলে যাবে। আচ্ছা, আমি এখানে মাইনাস দিতে ভুলে গেছিলাম, সো মাইনাসটা দিয়ে রাখলাম, 2 কে মাইনাস সামথিং, তো 2 এখানে ইনভার্স ফর্ম চলে আসতেছে, সুন্দর মতো n নট আর 2 এর ওই মানটা কাটাকাটি হয়ে যাবে। কেন? তার কারণ n নট এই মানটা ছিল 2 পয়েন্ট সামথিং, আর তুমি এখানে যে পাওয়ারটাকে সলভ করবা এইটাও তোমার 2 পয়েন্ট সামথিং, কিন্তু রিভার্স 1/, সেটা মোটামুটি কাটাকাটি হয়ে যাবে এবং পড়ে থাকবে 10⁶। এই ম্যাথটা তোমার জন্য একটু ক্রিটিক্যাল, মানে মুখে মুখে বোঝাতে গেলে বেশ কঠিন হয়ে যায়, কিন্তু বাসায় একটু হাতে কলমে ট্রাই কইরো, ঠিক আছে? আর আমি এখানে মাইনাস প্রথমে লিখি নাই, এই যে এখন একটু ক্লিয়ার করে লিখে রাখছি। সো মাইনাস দিলে পুরোটাই উল্টায় যায়, এবং উল্টায় গেলেই ম্যাথটা খুবই সিম্পলি কাটাকাটি করা যায়। এটা বলতে পারো যেটা পুরোটাই অ্যাপ্রক্সিমেটলি, মানে মুখে মুখে অ্যাকচুয়ালি লাস্ট লাইনটা বের করতে পারা এত সোজা হবে না। যে অঙ্ক প্রচুর প্র্যাকটিস করবা বা যে ইজিলি লনকে নিয়ে নাড়াচাড়া করতে পারো, দেখবা তার ক্ষেত্রে সোজা হবে, কিন্তু যার প্র্যাকটিস একটু কম থাকবে তার একটু সমস্যা হবে। সো এই ম্যাথটা পারার জন্য শুধু ফিজিক্সের সূত্র মনে রাখলে চলবে না, ম্যাথের প্র্যাকটিস লাগবে। এই পর্যন্তই ছিল আমাদের ফিজিক্সের ক্লাস। মোটামুটি তোমরা আশা করি সবাই সলিউশন সবকিছু বুঝতে পারছো। এখন তোমাদের এর পরবর্তীতে আরেকটা ক্লাস শুরু হয়ে যাবে। সো আমি আপনাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর বিশেষ করে প্র্যাকটিস করবা। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। ভাই আমাকে শুনতে পাওয়া যাচ্ছে কি? একটু কনফার্ম করবেন প্লিজ। জি জি, আপনার ভাই শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো আমরা এখন ভার্সিটি স্ট্যান্ডার্ড ইংলিশ এমসিকিউ এবং কোশ্চেনের সলিউশন দেখব। সো আমি আপডেট তোমাদেরকে আজকে ইংলিশ ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ক্লাসটা খুব বেশিক্ষণ লাগবে না আমাদের। সো প্রথম জিনিসটা হচ্ছে যে এখানে পুট অফ শব্দটার মানে কি? পুট অফ শব্দটার মানে কোনো কিছুতে দেরি করা, বিলম্ব করা। তো এখানে বলতেছে আমরা কোন অবস্থাতেই একটা সিদ্ধান্ত নিতে আর বিলম্ব করতে পারি না, আমাদেরকে এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে। সো আর কোনো বিলম্ব করা যাবে না। উই হ্যাভ টু ডিসাইড নাও। এইটা দেখে আমরা বুঝতে পারতেছি এখানে পুট অফ বলতে বিলম্ব করার অর্থে এসেছে। তারপরে যে 2 নাম্বারটা আছে এটা একটা অ্যানালজিক্যাল কোশ্চেন। অ্যানালজি তোমরা জানো, যে ক্লাসে তোমাদেরকে দেখিয়েছিলাম অ্যানালজি। এখানে হচ্ছে স্টিজিয়ান, এই শব্দটার মানে হচ্ছে কি? স্টিজিয়ান এই শব্দটা আসছে হচ্ছে গ্রিক মিথোলজিতে স্টিক্স বলতে একটা নদী ছিল, হ্যাঁ? ওই নদীর আশপাশটা হচ্ছে মানে এরকম ভাবে স্টিজিয়ান শব্দটা বলতে এটা বোঝায় যে এটা হচ্ছে অনেক অন্ধকার টাইপের, হ্যাঁ? যেটা হচ্ছে অনেক অন্ধকার, ঠিকঠাক মতো আলো পৌঁছায় না, একটু ডার্কার সাইড সেটাকে বলে। সো ইউজুয়ালি একটা স্টিজিয়ান প্লেস অনেক ডার্ক হয়, ঠিক তেমনি যেটা অ্যাবিসমাল সেটা হচ্ছে লো কোয়ালিটির হয়, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমার এটা আসছে। তারপরটা চলে যাই, আমরা জানি যে আমরা যদি লাইটকে ট্র্যাপ করি, তোমরা বেসিক ফটোগ্রাফির মেকানিজম বোধহয় অনেকেই জানো, যে আমি যদি ফিল্মের ভিতরে লাইটটাকে ট্র্যাপ করতে পারি তখন আমার সেই ফটোগ্রাফটা বের হয়ে আসে। ঠিক তেমনি আমি যদি এই সাউন্ডটাকে ট্র্যাপ করতে পারি তাহলে আমার রেকর্ডিংটা বের হয়ে আসে। সো লাইট থেকে ফটোগ্রাফ আসে, সাউন্ড থেকে রেকর্ডিং আসে। এই ইয়াটা হচ্ছে, এই সিকোয়েন্সটা হচ্ছে মেইনটেইন করতে হবে। ওকে, এই সিকোয়েন্সটা কিন্তু করা যাবে না, চেঞ্জ করা যাবে না। তারপরে হচ্ছে আমরা 4 নম্বরে চলে যাই, অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। পিপল শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম অনেকেই হচ্ছে পপুলার দেয়। পপুলার হচ্ছে পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম না, পিপলের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে পপুলাস। এটা হচ্ছে তারই অর্থাৎ জনবহুল, ঠিক আছে? যেখানে প্রচুর মানুষ আছে এরকম, সেটাকে বলা হয় জনবহুল জায়গায়। পপুলাস শব্দের অর্থ হচ্ছে জনবহুল। 5 নম্বরে চলে যাই, একজন ব্যক্তি যে হচ্ছে যে কোনো প্রকার renounces world and self discipline in order to attain salvation. salvation শব্দের মানে কি? salvation শব্দের অর্থ হচ্ছে মুক্তি। মনে করো এটা কিভাবে বুঝাবো? মনে করো একজন ব্যক্তি, সে হচ্ছে প্রচুর কষ্ট সহ্য করে, বিকজ সে মনে করে কষ্ট করলে ঈশ্বর, আল্লাহ কিংবা খোদা তাকে হচ্ছে মুক্তি দিবে। এইরকম যারা খুব কঠোর জীবন যাপন পালন করে তাদেরকে বলে অ্যাসেটিক। যেমন আমাদের দেশে আমরা ধরো রমজান মাসে আমরা একটু অ্যাসেটিক থাকি, ঠিক আছে? আমরা অনেক কঠোর, অনেক কষ্ট করি। আমরা কষ্ট করি এই কারণে, কারণ আমরা মনে করি যে আমরা যদি কষ্ট করি তাহলে আল্লাহ আমাদেরকে রিওয়ার্ড দিবে, ঠিক আছে? তখন আমাদের ভিতরে এক ধরনের অ্যাসেটিক অ্যাটিটিউড থাকে এরকম। প্রিমা ফেসি, প্রিমা ফেসি শব্দটার মানে কি? প্রিমা ফেসি শব্দটা হচ্ছে বিচার ব্যবস্থা, অনেক ব্যবহার করা হয়, এই জন্য পরীক্ষায় আসে। প্রিমা ফেসি মানে হচ্ছে একটা ফার্স্ট ক্লাস দেখে তোমার কাকে দোষী মনে হচ্ছে। মনে করো একটা ঘটনা তুমি শুনলা, শোনার পর তুমি ইনভেস্টিগেট করতে গেলে না, ডিটেইলস কিছু দেখতে গেলে না, তুমি একটা ফার্স্ট ক্লাস দেখে তোমার মনে হলো এই লোকটা মনে হয় দোষী। এই যে তুমি যে লোকটাকে আপাত দৃষ্টিতে দোষী মনে করতেছো, তাকেই বলা হয় প্রিমা ফেসি বা এট এ ফার্স্ট ভিউ। 7 নম্বরে চলে যায়, সাম ওয়েলদি পিপল লিভ
live on the interest of their money without even touching the, অর্থাৎ হচ্ছে কিছু কিছু বড়লোক ব্যক্তি আছে, ওয়েলদি পিপল মানে যাদের প্রচুর টাকা পয়সা আছে, বড়লোক ব্যক্তি, লিভ অন দ্য ইন্টারেস্ট অফ দেয়ার মানি, অর্থাৎ তাদের টাকার উপর যে ইন্টারেস্ট আসে সেটার উপর তারা বেঁচে থাকে, উইদাউট ইভেন এভার টাচিং দ্য প্রিন্সিপাল, অর্থাৎ তারা কখনোই মূলধনটা ব্যবহার করে না, তারা কেবলমাত্র এই সুদটা খাইতে থাকে একটার পর একটা। সো এটার কথাই বলতেছে, ঠিক আছে। সো আমরা জানি যে মূলধন ইংরেজি হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে সুদ ইংরেজি হচ্ছে ইন্টারেস্ট, এটাই বলেছে। 8 নম্বরে চলে যায়, শি ইয়ার্ন ড্যাশ রিটার্ন টু হার হোম। এখানে অনেকেই যে ভুলটা করতে পারে, ইয়ার্নের সাথে ফর হয়, ঠিক আছে, কিন্তু খুব ভালো মতো তাকাও, ইয়ার্নের সাথে যদি ফরেরটা যদি আমি নিতাম তাহলে এটা রিটার্নিং আইএনজি হওয়ার কথা ছিল না তখন, সেটা কিন্তু দেয় নাই। এটা কি ভার্বের বেস ফর্ম, তো ভার্বের বেস ফর্ম হওয়া মানেই কি অ্যাকচুয়ালি টু প্রিপোজিশনের ঘটনা। ইয়ার্ন শব্দটার পরে আমি টু প্লাস ভার্বের ইনফিনিটিভ গঠন করেছি। 9 নম্বরে চলে যাই, ইট টুক এ ওয়াইল টু ড্যাশ অল হার লাগেজ। তার সবগুলা ঠিকঠাক মতো গুছাই নিতে কিছুটা সময় লাগছে, এই গুছাই নেওয়া ইংরেজি হচ্ছে সর্ট আউট। তারপর হচ্ছে অ্যাব্রাডেড। অ্যাব্রাডেড শব্দটার মানে কি এটা একটু বুঝাই দিই। অ্যাব্রাডেড মানে হচ্ছে কোনো কিছু হচ্ছে তোমার ঘষে মেজে ঠিকঠাক করা, সেটাকে বলা হচ্ছে অ্যাব্রাডেড, ঠিক আছে। অ্যাব্রেশন মানে হচ্ছে কি ফ্রিকশন। সো আমরা ফ্রিকশনের মাধ্যমে অ্যাব্রেডেশন বা অ্যাব্রাডেড জিনিসপত্র পাই। ঠিক তেমনি আমরা হিটের মাধ্যমে ভেপারাইজ জিনিসপত্র পাই। আমরা তাপ দিলে আমরা জানি যে কোনো কিছু বাষ্পে পরিণত হয়, এই বাষ্প ইংরেজি হচ্ছে ভেপার। 11 নম্বরে চলে যায়, বোম্বাস্ট শব্দটার মানে হচ্ছে যে আমি যদি চাইলে ছোটখাটো একটা তুচ্ছ জিনিসকে অনেক বড় করে দেখাইলাম, অনেক মোটা মোটা কথাবার্তা বলে আমি অনেক হেভি বোম্বাস্টিক করে উপস্থাপন করলাম, সেটা হচ্ছে বোম্বাস্ট। পম্পাস মানে হচ্ছে জাঁকজমকপূর্ণ, আড়ম্বরপূর্ণ। সার্কামলোকেশন শব্দটার মানে ঠিক বোম্বাসের মতো, অর্থাৎ যেটা চাইলে অল্প কথায় প্রকাশ করা যায়, আমি সেটাকে এভাবে না করে আমি হচ্ছে অনেক বেশি কথাবার্তা দিয়ে প্রকাশ করলাম, তাহলে সেটা বলে হচ্ছে সার্কামলোকেশন। 12 নম্বরে চলে যায়, ওভাল। ওভাল মানে হচ্ছে ডিম্বাকৃতির। সো তোমরা জানো এগের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ওভাল। 13 নম্বর যে প্রশ্নটা আছে, এ পারসন হু ইজ ইনডিফারেন্ট টু পেইনস এন্ড প্লেজার্স অফ লাইফ, অর্থাৎ ইনডিফারেন্ট শব্দটার মানে কি, ইনডিফারেন্ট মানে হচ্ছে যে কোনো কিছু তোয়াক্কা করে না, লাইক তার কিছু যায় আসে না, ঠিক আছে, একদম রিঅ্যাকশনলেস, এই ধরনের মানুষকে বলা হয় ইনডিফারেন্ট। এখন বলছে তার জীবনে দুঃখ আসুক, কষ্ট আসুক, আনন্দ আসুক, যাই আসুক, সে তার মতোই থাকে, তার মধ্যে কোনো মানে একটা খামখেয়ালিপনা আছে, সে কোনো কিছুর কেয়ার করে না, এই ধরনের ব্যক্তিকে বলা হয় স্টোইক। তোমরা জানো একটা ব্যান্ড আছে স্টোইক ব্লিস, ঠিক আছে, ওরা এটাই বুঝাইতে চাচ্ছে যে আমরা তারা কি স্টোইক জীবনের মাধ্যমে থেকে হয়তো বা তারা একটু ব্লিস খুঁজে পায়। আচ্ছা, তারপরে চলে যাই, নোটা বেনে। খুব ভালো মতো তাকাও, নোটা শব্দটা দেখলে নোটের কথা মনে পড়ে কিনা। নোটা বেনে মানে হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে আমরা যেটা লিখি, ঠিক আছে, বিদ্রোহ দিয়ে লিখি না আমরা বাংলায়, সেটা হচ্ছে নোটা বেনে, ঠিক আছে, বিশেষ দ্রষ্টব্য। তো এটা হচ্ছে তোমার মার্ক ওয়েল। তারপর হচ্ছে 15 নম্বরে যাই, দ্য অ্যাথলেট ওয়াজ। এখানে যে জিনিসটা অনেকেই করতে পারে সেটা হচ্ছে বর্ন। একটু দেখাই, বর্ন শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এটার মানে হচ্ছে কোথাও জন্ম নেওয়ার ক্ষেত্রে আমরা বলি হি ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া, সাপোজ, তার মানে তার জন্ম হয়েছে মালয়েশিয়ায়। আর BORN বর্ন, এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল V3 ফর্ম, ঠিক আছে। এখন বলতেছে, দেখো অর্থটা দেখো, এটা কিন্তু জন্ম সংক্রান্ত বিষয় না। দেখো, দ্য অ্যাথলেট ওয়াজ ড্যাশ অন দ্য শোল্ডার্স অফ দ্য ক্রাউড আফটার দ্য গেম, অর্থাৎ ক্রাউড মানে যে ভিড়ে যে বা লোকজন যারা দর্শক উপস্থিত ছিল, তারা কি করছে, অ্যাথলেটকে হচ্ছে বিয়ার মানে বহন করছে, কিসে, শোল্ডারে করে নিয়ে গেছে, ঠিক আছে, হয়তো বা সে জিতছে এই কারণে উদযাপন করতে তাকে শোল্ডারে করে নিয়ে গেছে, কাঁধে করে নিয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার এই বিয়ার বা বহন করা, সেটা হচ্ছে বর্ন। 16 নম্বরে যাই, ম্যান মাস্ট ইয়েল টু ফেট, অর্থাৎ সে মানুষ অবশ্যই তার ফেটের কাছে দিন শেষে পরাজিত হয়, এই অর্থ হচ্ছে ইয়েল টু হয়। ভার্সিটি স্ট্যান্ডার্ড এমসিকিউ রিটেন অংশটা আমরা একটু দেখি, এমসিকিউ অংশটা আমরা কভার করে ফেলেছি। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্বস, সঠিক গ্রুপ ভার্ব দিয়ে আমাদেরকে এই করতে বলছে। দ্য ম্যাচ ওয়াজ ড্যাশ কল্ড ইন এবং কল্ড অফ বিকজ অফ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, ওয়েদার খারাপ ছিল তাই ম্যাচ ক্যান্সেল হয়েছে, ক্যান্সেল হওয়া হচ্ছে কল্ড অফ। বি নাম্বারে চলে যায়, হি পার্কড ইন এ নো পার্কিং জোন বাট হি ড্যাশ হি গট অ্যাওয়ে উইথ হি মেড অফ উইথ, সে হচ্ছে নো পার্কিং জোনে হচ্ছে তোমার পার্ক করছে, অন্যায় করছে, কিন্তু সামহাও সে পার পেয়ে গেছে, এই পার পেয়ে যাওয়াটা হচ্ছে গট অ্যাওয়ে উইথ। সি নাম্বারে যাই, দিস শুজ আর আনকমফোর্টেবল, এই শু গুলা পড়তে ভালো লাগতেছে না। আচ্ছা, আই এম গোয়িং টু ড্যাশ টেক অফ দেম, টেক দেম অফ। আচ্ছা, নরমাল একটা জিনিস জেনে রাখো, শোনো তোমাদেরকে এটা শিখাই দিই, সেটা হচ্ছে যে আমাদের এই টেক অফ একটা গ্রুপ ভার্ব না, টেক অফ একটা গ্রুপ ভার্ব না, এই গ্রুপ ভার্বের ক্ষেত্রে আমরা সাধারণত নাউন বা প্রোনাউনটা দিয়ে তারপরে হচ্ছে এই গ্রুপ ভার্বের স্ট্রাকচারটা নিয়ে আসি, বুঝতে পারছি। সো টেক দেম অফ, অর্থাৎ টেক এর পরে তার অবজেক্টটা দিবা, তারপরে যে ইয়াটা বসাবা, অ্যাডভার্বটা বসাবা, তাহলে উই আর গোইং টু টেক দেম অফ, শেষে যে অফ বসবে, এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, তারপর 2 নম্বরে চলে যাই, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস।
she put dash a brief appearance at the end of the party, অর্থাৎ সে খুব অল্প সময়ের জন্য হালকা করে তার চেহারা দেখাইছে, তাহলে সেটা হচ্ছে she put in a brief appearance। আচ্ছা, বি নাম্বারে যাই, হোয়াট ডাজ গ্লোবাল ওয়ার্মিং হ্যাভ টু ডু ড্যাশ ওভার পপুলেশন, ওভার পপুলেশনের সাথে গ্লোবাল ওয়ার্মিং এর কি সম্পর্ক, কি করবে, এক্ষেত্রে হচ্ছে টু ডু উইথ হয়, অর্থাৎ এটার সাথে এটার কি সম্পর্ক আছে, এটার সাথে কি রিলেশন আছে এই অর্থে। তারপর রাইট ডাউন দ্য অথরস নেম অফ দ্য ফলোইং লিটারারি ওয়ার্কস, টুয়েলথ নাইট এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের একটা কমেডি নাটক। আর তারপর হচ্ছে দ্য গ্রেপস অফ দ্য রথ, এটা হচ্ছে জন স্টেইনব্যাকের একটা বই। তারপরে চলে যায় কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, ইফ এ পারসন প্রুভস এক্সট্রিমলি নলেজেবল ইন এ সাবজেক্ট, হি অর শি ইজ জেনারেলি রেফার্ড টু অ্যাজ অ্যান, অর্থাৎ একজন ব্যক্তির যদি একটা নির্দিষ্ট বিষয়ে প্রচুর পরিমাণ জ্ঞান থাকে তাকে সাধারণত কি বলা হয়, আফিশিওনাদো নাকি হচ্ছে প্রিমাডোনা, তাকে বলা হয় আফিশিওনাদো। আফিশিওনাদো মানেই হচ্ছে যার হচ্ছে প্রচুর জ্ঞান আছে, যে কোনো একটা পার্টিকুলার ফিল্ডে সে এক্সপার্ট, ঠিক আছে। ইফিশিয়েন্ট শব্দটা শুনেছি, ইফিশিয়েন্ট, ইফিশিয়েন্ট দেখো, ইফিশিয়েন্ট এই জিনিসটারই হচ্ছে ফ্রেঞ্চ ফর্ম হচ্ছে আফিশিওনাদো। বি নাম্বারে চলে যাই, উই অল শাউটেড বন ভয়েজ বন ভাইভেন্ট অ্যাজ রোজালি লেফট ফর হার ভ্যাকেশন। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি বনভয়েজ মানে কি বনভোজনে যাওয়া, ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে বনভোজনের জন্য সে যখন হচ্ছে সে যখন ভ্যাকেশনে চলে গেছে আমরা সবাই বলছি যে আমরা বনভোজনে যাব, আমরা সবাই হচ্ছে বনভোজনে যাওয়ার জন্য দাবি তুলেছি, এই দাবি তোলা হচ্ছে শাউটেড। শাউটেড আরেকটা মানে হচ্ছে চিৎকার করা। সি নাম্বার চলে যে এ টিচার ইপসো ফ্যাক্টো নাকি ডে জুড়ে ইজ ইন চার্জ অফ হিজ অর হার ক্লাসরুম, সেটা হচ্ছে ইপসো ফ্যাক্টো, ঠিক আছে, সে হচ্ছে প্রকৃতপক্ষে। আচ্ছা, এখানে দুইটা জিনিস দেখাই দিই, ডে জুড়ে এটা প্রচুর জায়গায় ব্যবহার করা হয়, ইউনিভার্সিটিতে উঠলেও তোমরা দেখবা ডে জুড়ে এবং ডিফ্যাক্টো। ডিফ্যাক্টো অনেকে ডে জুড়ে না বলে হচ্ছে ডে ইউরেও বলে, ঠিক আছে, দুইটার মানেটা একটু বুঝাই দিই। ডে ইউরে মানে হচ্ছে যে তোমার কাগজে কলমে কোনটা কারেক্ট, বাই ল, সোজা কথা বাই ল। আর ডিফ্যাক্টো মানে হচ্ছে ইনফ্যাক্ট বা প্রকৃতপক্ষে বাস্তবে কি হচ্ছে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দেই, তাহলে মনে এটা ক্লিয়ার হবে। মনে করো সৌদি আরব, হ্যাঁ, সৌদি আরবের তুমি যদি বলো যে সৌদি আরবের রাষ্ট্রপ্রধান কে, রাষ্ট্রপ্রধান হচ্ছে যে সম্রাট যে আছেন যুবরাজ সালমানের বাবা, তিনি হচ্ছে রাষ্ট্রপ্রধান। এখন যুবরাজ সালমান কি, যুবরাজ সালমান কি রাষ্ট্রপ্রধান না, কিন্তু বাস্তবে তুমি যদি তাকাও যুবরাজ সালমান যদি কোনো একটা সিদ্ধান্ত দেয় তার বাবা কি সেটা না করবে, না করবে না, তার মানে যুবরাজ সালমানের সিদ্ধান্ত অলমোস্ট তার বাবার সিদ্ধান্ত, তাহলে এক অর্থে ডিফ্যাক্টো ভাবে যুবরাজ সালমানই এখন হচ্ছে সৌদি আরবের এক ধরনের রাষ্ট্রপ্রধান। সেটা হচ্ছে বাস্তবে দেখা যাচ্ছে যুবরাজ সালমান রাষ্ট্রপ্রধানের সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু ডিপ ইউরোতে তার বাবা হচ্ছে রাষ্ট্রপ্রধান। এবার বুঝাইতে পারছি? সো দিন শেষে যুবরাজ সালমান হাইয়েস্ট না, সেটা হচ্ছে ডিফ্যাক্টো, কিন্তু তার কথাবার্তায় কাজ হচ্ছে। আর ডে ইউরো হচ্ছে কাগজে কলমে কে আসলে আছে, ঠিক আছে। এই তারপরে চলে যায় 5 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট গ্রুপ ভার্বস। আমাদেরকে সঠিক গ্রুপ ভার্ব দিয়ে ব্যবহার করতে হবে। ইনস্টেড অফ কন্টিনিউ উই ক্যান সে ক্যারি অন অথবা ক্যারি অ্যাওয়ে। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া, তাহলে আমরা কন্টিনিউ শব্দটার অর্থ পরিবর্তে আমরা ক্যারি অন ব্যবহার করি। সাধারণত কারো কাছে যদি কোনো অনুমতি চাইতে যাওয়া হয় যে স্যার আমরা কি অমুকটা করবো কিনা, তখন দেখা যায় স্যাররা বলে দেন ক্যারি অন, তার মানে চালিয়ে যাও, করো, আমার মতামত আছে এটাতে। লেট আস নট ডুয়েল অন অথবা ডুয়েল অ্যাবাউট আওয়ার পাস্ট মিস্টেকস, অর্থাৎ পুরাতন ভুলের উপরে নির্ভর করে বসে থাকা যাবে না, ঠিক আছে। জীবন পরিবর্তনশীল, সামনের দিকে এগিয়ে যেতে হবে, পুরাতনকে আঁকড়ে ধরে থাকা যাবে না, আমাদের আগের ভুল নিয়ে পড়ে থাকা যাবে না, তাহলে সেটা হচ্ছে ডুয়েল অন। ডুয়েল শব্দটা মানে হচ্ছে বসবাস করা, ডুয়েল অন মানে কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখা। সি নাম্বারে চলে যায়, শি ইজ ড্যাশ সেটিং আউট সেটিং ডাউন এ লং স্টোরি, সে হচ্ছে একটা, শি ইজ সেটিং ডাউন হবে, সেটিং আউট তো মানে বাইরে ঘুরতে যাবো সেটা না, শি ইজ সেটিং ডাউন, ঠিক আছে, তার মানে সেট আউট মানে হচ্ছে যাত্রা করা আর কি বেসিক্যালি, আর সেটিং ডাউন লং স্টোরি তার মানে হচ্ছে সে হচ্ছে একটা বড় একটা স্টোরি তৈরি করতেছে। 6 নাম্বার চলে যায়, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, স্টুডেন্টস শুড গো ড্যাশ দ্য অ্যাডভাইস অফ देयर সুপিরিয়র্স, অর্থাৎ স্টুডেন্টদের অবশ্যই তাদের বড়দের সুপিরিয়র, যারা তাদের চেয়ে বড় সিনিয়র, তাদের অ্যাডভাইস অনুযায়ী চলা উচিত। এই চলা হচ্ছে গো বাই, অ্যাবাইড বাই বলি না আমরা, দেখো তো অ্যাবাইড বাই মানে কি মেনে চলা, ঠিক তেমনি গো বাই মানে হচ্ছে তাদের বড়দের সুপিরিয়রদের অ্যাডভাইস অনুযায়ী মেনে চলা। বি নাম্বারে যে হাউ ডিড দ্য অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট, অর্থাৎ এই অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছে, কোনো কিছু কাম অ্যাবাউট মানে ঘটা, ঠিক আছে, এটা হয়েছে কিভাবে বা ঘটেছে কিভাবে সেটাই জানতে চাইছে। রাইট ডাউন দ্য অথর্স নেমস অফ দ্য ফলোইং লিটারারি ওয়ার্কস। এ টেল অফ টু সিটিজ, এটা হচ্ছে চার্লস ডিকেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট একটা বই, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই। লেক আইল অফ ইন্সপি, এটা তোমাদের টেক্সট বুকের মধ্যে আছে, এটা হচ্ছে উইল ডব্লিউ বি ইয়েটস এর একটা কবিতা।
তারপরে চলে যাই কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। বাই দ্য ওয়ে, তোমরা এই কবিতাটা পড়বে, এখান থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? যদি বলো যে ভাইয়া এই বইটা, এই কবিতাটার মূল থিমটা কি, মূল থিমটা হচ্ছে ওই যে রবীন্দ্রনাথের একটা কথা আছে না, দাও ফিরে সে অরণ্য লৌহে নগর। তো কবি ইয়েটস বলতেছে আমার এখন ইচ্ছা করতেছে এই শহর ছেলে লেক আইল অফ ইনস্ট্রিতে চলে যেতে। এটা হচ্ছে একটা গ্রামীণ জায়গা, ওই গ্রামে গেলে আমি মজা পাবো, প্রকৃতির সাথে আমি থাকতে পারবো, ঠিক আছে? ওইটাই হচ্ছে তোমার লেক আইল অফ ইনস্ট্রির মেইন থিম। রবীন্দ্রনাথ কিন্তু বলছে দাও ফিরে সে অরণ্য লৌহে নগর, আমার এই নগর আর ভালো লাগে না, বরং এই বনে জঙ্গলে চলে যাওয়াটাই হচ্ছে শান্তির। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, নিচেরটা দেখি আমরা। মেক রিয়েলাইজ টু লেট দ্যাট, অর্থাৎ তার এটা রিয়েলাইজ করতে করতে এত দেরি হয়ে গেছে যে নট অ্যাটেন্ডিং ইমাস পার্টি ওয়াজ এ কার্টি ব্লান্সে ফপা। ফপা মানে হচ্ছে এক ধরনের, মানে কি বলবো, এটা হচ্ছে মিস্টেক বাই, যে তার বার্থডে পার্টিতে না যাওয়াটা ঠিক হয়নি। হেল্পিং হিম উইথ হিজ ম্যাথস ওয়াজ কুইট প্রোকো, আর হচ্ছে সিন কোয়ানন, সিন কোয়ানন ফর দ্য টাইম হি হেল্প ফর মি নাও লং। আচ্ছা, এটা হচ্ছে তোমার সিন কোয়ানন। আচ্ছা, জিনিসটা বুঝাই। হেল্পিং হিম উইথ হিজ ম্যাথ ওয়াজ সিন কোয়ানন ফর দ্য টাইম হি হেল্প মি নাও হেল্প মি মো দ্য লন, অর্থাৎ যেই সময়টায় হচ্ছে এই মো দা লন, মানে বুঝো লন, বুঝো না, বাড়ির সামনে দেখবা খোলা মাঠ টাইপের থাকে, হ্যাঁ, বাইরের দেশের বাড়ির সামনে খোলা একটা মাঠ টাইপের থাকে, তো ওটার মধ্যে ঘাস টাস হয়ে থাকে, তখন তারা হচ্ছে একটা মেশিন নিয়ে যায় ওই ঘাস টাস কাইটা লনটাকে পরিষ্কার করে। তো এইটা হচ্ছে যে তার এই ম্যাথের মধ্যে তাকে সাহায্য করতে করতে আমার এই টাইমটার মধ্যে আমার এটা হচ্ছে কি সাথে হচ্ছে তোমার কাজে দিছে আর কি, এই টাইপের বোঝা। সি নাম্বারে যে আই লার্ন হোয়াট, এটা হচ্ছে কাভিড এম্প্যাথর, আর হচ্ছে বোনাফাইড মিন হার্ড ওয়ার্ক। আচ্ছা, বোনাফাইড মানে হচ্ছে প্রকৃত বা খাঁটি সেটাকে বলে, মানে জেনুইন। বোনাফাইড মানে হচ্ছে তুমি বলতে পারো জেনুইন, ঠিক আছে? হ্যাঁ, জেনুইন। আচ্ছা, তা আই লার্ন হোয়াট মিন হি হার্ড ওয়ে হোয়েন আই বট এ বাইক দ্যাট নেভার সিম টু ওয়ার্ক রাইট। অর্থাৎ আমি এমন একটা বাইক কিনছি যেটা কোনোদিন সঠিকভাবে কাজ করে নাই। তো হচ্ছে এটা বলতেছে যে মানে হচ্ছে এইটার থেকে আমি থেকে শিখছি না, এটাই হচ্ছে কভিড এম্পারর। এটা কিন্তু বোনাফাইড বা জেনুইন বাইক কিন্তু না, ঠিক আছে? এই ছিল আজকের ক্লাসের আলোচনা, আমার ইংলিশ অংশে খুবই ছোট্ট একটা আলোচনা এবং মুখস্থ নির্ভর আলোচনা। আমার পরে কি ভাই আর কেউ আছেন? না না ভাই, শেষ ওদের তো হচ্ছে আজকে লাস্ট ক্লাস, কিছু বলবেন ভাইয়া ওদের আচ্ছা, উদ্দেশ্যে? তো আজকে যেহেতু লাস্ট ক্লাস, আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। কথাগুলোর মধ্যে আমার ক্লাসে যারা ছিল তাদেরকেও আমি বলেছিলাম, আজকে আমি বলছি সেম কথা। তোমরা হচ্ছে ইংলিশের জন্য আমরা যেই জিনিসগুলো দেখিয়েছি, আমরা যে নিয়মগুলা ক্লাসে পড়েছি, লেকচার শিটে যে নিয়মগুলো ছিল সেগুলো বারবার দেখবা। বিগত বছরের প্রশ্নপত্র আমাদের যে কোশ্চেন ব্যাংক দেওয়া হয়েছে, কোশ্চেন ব্যাংকটা পড়ে শেষ করবা। আর আরেকটা হচ্ছে যে দেখো, তোমাদের মধ্যে থেকে কেউ কেউ বিজয়ী হবে, কেউ কেউ হচ্ছে বিজয়ী হতে পারবে না, কিন্তু এটা নিয়ে মন খারাপ করার কিচ্ছু নেই, ঠিক আছে? কারণ না, জীবনটা এত বড় যে ছোট একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য আমরা আটকে থাকতে পারি না। তুমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে খুব ভালো একটা জায়গায় চান্স পেলা, কিন্তু একজন ভালো মানুষ হিসেবে যদি গড়ে উঠতে না পারো, তাহলে তোমার জীবনটা কিন্তু ব্যর্থ। সুতরাং ভালো ছাত্র, ভালো শিক্ষার্থী হওয়ার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো একজন মানুষ হওয়া। এই কথাটা সবসময় মনে রাখবা। আর নিজের মনকে নরম রাখবা, সবার দোয়া নিবা, চারপাশের মানুষের দোয়া তোমাকে অনেক বিপদ আপদ থেকে উদ্ধার করবে। মানুষের ভালোবাসাই মানুষের জীবনের মুক্তি এনে দেয়। এর চেয়ে বেশি আমার আর কিছু বলার নাই। আশা করি তোমরা ভালো করবা এবং তোমাদের জন্য আমার উত্তরোত্তর সাফল্যের কামনা থাকলো। থ্যাংক ইউ। ধন্যবাদ ভাইয়া। যারা ক্লাস করছো তাদের সকলকে ধন্যবাদ। আজকে তোমাদের এই পর্যন্তই। আজকে যেহেতু লাস্ট উইকলি, ভাইয়ারা যেভাবে তোমাদের ক্লাসগুলা করে, তোমরা ভিডিওগুলা থাকবে, মোটামুটি বেশ কয়েকদিন থাকবে। তোমাদের প্রবলেম হলে ভিডিওগুলা দেখে নিবা, প্রয়োজনে পিডিএফ গুলা সংরক্ষণ করবা। আর প্রয়োজন হলে আমাদের ব্রাঞ্চের নাম্বার গুলো আছে, ওখানে যোগাযোগ করবা। সবাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ভাইয়া। আপনাকেও ধন্যবাদ ভাইয়া, পুরো প্রোগ্রামটা সুন্দরভাবে কন্ডাক্ট করার জন্য। আসসালামু আলাইকুম।